ঢাকার শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর। আকাশে কুয়াশা, রানওয়ের একপাশে জ্বলছে হলুদ বাতি। হঠাৎ একটি বিশাল রেশনবাহী মালবাহী বিমান অন্ধকার ছিন্ন করে নামল। কার্গো বিমানের শরীরে কোনো দেশের পতাকা নেই, কোনো রেজিস্ট্রেশন নম্বর নেই। বিমানবন্দরের পাশের টার্মিনালে ইতিমধ্যে অপেক্ষমান একটি কনভয়। সেখানে অপেক্ষা করছেন সামরিক পোশাকে থাকা কয়েকজন, সঙ্গে বিদেশি ভাষায় কথা বলা একদল ব্যক্তি। কেউ মুখ খুলছে না, চারপাশে কেবল নিঃশব্দ পদচারণা। একজন কর্মকর্তা ফিসফিস করে বললেন, এই ফ্লাইটের তথ্য কখনো রিপোর্ট হবে না, এটা শুধুই বাতাসের ছায়া। তবে এই ছায়াই এখন ভারতের শ্বাসরুদ্ধ পরিস্থিতির কেন্দ্রে, কারণ গোটা নেপথ্যে ঘোরাফেরা করছে আজারবাইজান, পাকিস্তান আর বাংলাদেশকে ঘিরে এক রহস্যময় জোটের গুঞ্জন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন যখন ঠান্ডা যুদ্ধের দ্বন্দ্বে জড়িয়ে পড়ে, তখন থেকেই বিশ্ব রাজনীতিতে প্রক্সি জোট একটি নিয়মিত ঘটনা হয়ে দাঁড়ায়। ভারত সেই যুগে সোভিয়েত ইউনিয়নের ঘনিষ্ঠ মিত্র ছিল, কিন্তু 1990-এর দশকে সোভিয়েত পতনের পর সেন্ট্রাল এশিয়া থেকে ককেসাস অঞ্চলে যে নতুন রাষ্ট্রগুলোর উত্থান হয়, তাদের অনেকেই পাকিস্তান বা তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠ হয়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামটি আজারবাইজান। পাকিস্তান, তুরস্ক, আজারবাইজান ত্রয়ী জোটটি ত্রিপাক্ষিক প্রতিরক্ষা অংশীদারিত্বের রূপ নেয় 2021 সালের পর থেকে। আর ঠিক তখনই ভারত আজারবাইজান সম্পর্কে শীতলতা শুরু হয়। ভারত একদিকে আর্মেনিয়ার সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে, অন্যদিকে আজারবাইজান, পাকিস্তান, তুরস্ক ঘনিষ্ঠতা আরও জোরদার করে। রাজনৈতিক বিশ্লেষক আয়মান তালাত বলেন, ত্রয়ী জোটটি শুধুই কৌশলগত নয়, বরং এটি ইসলামিক প্রতিরক্ষা ঐক্যের এক আধুনিক রূপ। সেই ঐক্যে বাংলাদেশের নাম আসছে নতুন করে, এবং এটিই দিল্লির ভীতির উৎস। 2025 সালের প্রথম প্রান্তিকে ভারতের অন্যতম মূলধারার সংবাদ মাধ্যম জি নিউজ এক চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করে। শিরোনাম ছিল, বাংলাদেশ কি পাকিস্তানের সাহায্যে শিলিগুড়ির কাছে গোপন হামলার ছক কষছে? এই প্রতিবেদনে তারা উল্লেখ করে, আজারবাইজান থেকে একটি অ্যাটোনোভ AN-124 কার্গো বিমান বাংলাদেশে অবতরণ করেছে, যার কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছিল না এবং যার উড়ান পথ ছিল যথেষ্ট সন্দেহজনক। বিমানটি ইরানের আকাশপথ এড়িয়ে সরাসরি সমুদ্রের ওপর দিয়ে বাংলাদেশের দিকে আসে, যা সাধারণত সংবেদনশীল পরিবহনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। জি নিউজ জানায়, এই ফ্লাইট কোনো সাধারণ সরবরাহ নয়। এর সময়, গতিপথ এবং গোপনীয়তা সব মিলিয়ে এটি একটি কৌশলগত পরিবহন, যা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ভারসাম্যে পরিবর্তন আনতে পারে। ঠিক একই সময়ে পাকিস্তানের করাচিতে অনুষ্ঠিত হচ্ছিল পাকিস্তান ইন্টারন্যাশনাল ম্যারিটাইম এক্সিবিশন অ্যান্ড কনফারেন্স 2025। এই সম্মেলনে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোস্তাক আহমদ উপস্থিত ছিলেন। পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল এই সফর সম্পর্কে জানায়, এটি শুধু সৌজন্য সফর নয়, বরং সামুদ্রিক প্রতিরক্ষা শিল্পে দীর্ঘমেয়াদী অংশীদারিত্বের সূচনা ছিল। বাংলাদেশের নৌপ্রধান করাচি শিপইয়ার্ড পরিদর্শন করেন এবং একাধিক প্রযুক্তিগত ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে পাকিস্তানের সঙ্গে আলোচনা করেন। এই সফর ও অ্যাটোনোভ ফ্লাইটের সময়কাল একই হওয়ায় ভারতের উদ্বেগ আরও বেড়ে যায়। ভারতের অন্যতম কৌশলগত দুর্বলতা হিসেবে পরিচিত শিলিগুড়ি করিডোর, যার প্রস্থ মাত্র 22 কিলোমিটার। এই ভূখণ্ডটি মূল ভারতবর্ষকে তাদের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে সংযুক্ত রাখে। কৌশলগতভাবে একে বলা হয় চিকেন নেক বা মুরগির গলা, একটি ছোট সরু স্থান যার উপর গোটা অঞ্চল নির্ভরশীল। আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক ব্রহ্ম চেলানি এই করিডোরকে অভিহিত করেছেন ভারতের অচিলিস হিল হিসেবে। তিনি বলেন, এই করিডোরে যদি কোনো ধরনের বৈদেশিক সামরিক গতিবিধি দেখা যায়, তবে তা গোটা উত্তর পূর্ব ভারতের সঙ্গে ভারতের সংযোগ বিচ্ছিন্ন করার ক্ষমতা রাখে। প্রতিরক্ষা বিষয়ক বিশ্লেষক জিতেন নারায়ণ আরও এক ধাপ এগিয়ে বলেন, ভারতের গোয়েন্দা সূত্রে আশঙ্কা করা হচ্ছে যে যদি আজারবাইজান, পাকিস্তান, বাংলাদেশ কোনোভাবে প্রতিরক্ষার সমন্বয়ে যায়, তবে শিলিগুড়ি করিডোরই প্রথম লক্ষ্যবস্তু হবে। এটি আঞ্চলিক সামরিক ভারসাম্য এক ধাক্কায় বদলে দিতে পারে। বিখ্যাত মার্কিন সামরিক জার্নাল স্টার 4-এর এক বিশ্লেষণে জানায়, ভারতের উত্তর পূর্বাঞ্চল চীনের প্রতিরক্ষা বলয়ের কাছে এতটাই স্পর্শকাতর যে বাংলাদেশ ও চীনের যৌথ সামরিক ঘনিষ্ঠতা দিল্লির কাছে একটি ন্যাশনাল সিকিউরিটি অ্যালার্ম, আর শিলিগুড়ি করিডোর সেই ঘণ্টার কাঁপুনি। প্রতিবেদনে আরও বলা হয়, চট্টগ্রামে অবতরণকারী অজানা কার্গো ফ্লাইট, করাচি সফর এবং মার্কিন C-130 হারকিউলিসের আগমন সব মিলিয়ে একটা ত্রিমুখী কৌশলগত চাপ তৈরি হচ্ছে, যার কেন্দ্রে রয়েছে শিলিগুড়ি করিডোর। ভারতের সামরিক মহলে তাই এখন এক নীরব উত্তেজনা। দিল্লির এক সাবেক সামরিক উপদেষ্টা NDTV-তে বলেন, যদি এই করিডোরে উত্তেজনা সৃষ্টি হয়, তবে তা ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর লজিস্টিক চেইন ও কমান্ড কন্ট্রোলের জন্য মারাত্মক বিপর্যয় ডেকে আনবে। ঠিক এই কারণেই ভারতীয় মিডিয়া করাচি
করাচি সফর ও শাহ আমানতের সন্দেহজনক ফ্লাইট নিয়ে একরকম সাইলেন্ট প্যানিকে ভুগছে। তবে সরকারিভাবে এখনও কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি, যা পরিস্থিতিকে আরও রহস্যময় করে তুলেছে। জি নিউজ আরও দাবি করে, শাহ আমানত বিমানবন্দরে অ্যাটোনোভ ফ্লাইট নামার পরপরই C-130 হারকিউলিস মার্কিন সামরিক বিমান সেখানে অবতরণ করে। এরপর চট্টগ্রামের একটি বিলাসবহুল হোটেলে শতাধিক মার্কিন সৈন্য অবস্থান করে। এই সফরের কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি, রিপোর্টটি জানায়। চট্টগ্রাম শিলিগুড়ি করিডোর থেকে মাত্র 90 কিলোমিটারের মতো দূরে। এই ঘনঘটা কি নিছক কাকতালীয়, নাকি দক্ষিণ এশিয়ার একটি নতুন প্রতিরক্ষা জোটের নীরব জন্ম? ভারতের গণমাধ্যমে যেখানে এই ফ্লাইট এবং সফর নিয়ে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে, সেখানে বিশেষজ্ঞ মহলে প্রশ্ন উঠছে, ভারত কি নিজেও এই ধরনের কৌশলগত সরবরাহ করে না? সাংবাদিক অভিষেক মিশ্র দ্য প্রিন্টে লেখেন, ভারত নিজেও ইসরায়েলের সহযোগিতায় কাশ্মীরে গোপন ড্রোন ও স্নাইপার সরবরাহ করে থাকে। তখন সেটিকে বলা হয় জাতীয় নিরাপত্তার স্বার্থে। কিন্তু বাংলাদেশ যদি একই রকম পদক্ষেপ নেয়, সেটিকে কেন হুমকি হিসেবে বলা হবে? আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক মেহমুদ হায়দার বলেন, ভারতের কাছে প্রতিবেশী দেশের প্রতিরক্ষা শক্তি বেড়ে ওঠা মানেই হুমকি। কিন্তু যখন ভারত নিজে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অ্যাক্ট ইস্ট নীতির আওতায় সেনা মোতায়েন করে, তখন সেটিকে বলা হয় শান্তি ও স্থিতিশীলতা রক্ষা। এটাই দ্বৈত নীতির বাস্তব উদাহরণ। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি এই মুহূর্তে এক ভঙ্গুর ভারসাম্যে দাঁড়িয়ে, যেখানে প্রত্যেক দেশ নিজস্ব স্ট্র্যাটেজিক বন্ধু খুঁজছে, কিন্তু কেউই কারো কৌশল মেনে নিতে প্রস্তুত নয়। ঢাকার আকাশে রাত আরও ঘনীভূত হয়েছে। শাহ আমানতের রানওয়ে তখন খালি, শুধু বাতিগুলোর ঝিমঝিমে আলো। হোটেলের ব্যালকনি থেকে দূরে তাকিয়ে থাকা মার্কিন সেনাদের চোখে কিছুই পড়ে না, কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের চোখে এই দৃশ্য স্পষ্ট। বাংলাদেশ ধীরে ধীরে এক কৌশলগত ধাঁধার কেন্দ্রে পরিণত হচ্ছে, যেখানে কার্গো বিমানের ওজন শুধু অস্ত্র নয়, বরং এক নতুন শক্তির প্রতীক। আর সেই শক্তি যদি কোনোদিন গর্জে ওঠে, তবে ভারতের উত্তর পূর্ব সীমান্তের স্তব্ধতা আর বজায় থাকবে না। তখন প্রশ্ন উঠবে, এই নীরব ফ্লাইটগুলো কি এক যুদ্ধের পূর্বাভাস ছিল, নাকি কেবলই আন্তর্জাতিক বন্ধুত্বর ছায়া? হয়তো ইতিহাস একদিন সেই উত্তর দেবে। একটি ছায়াময় রাতের মাঝখানে অজানা এক উড়ানই ছিল দক্ষিণ এশিয়ার নতুন প্রতিরক্ষা সমীকরণের প্রথম চিহ্ন। ঢাকার উত্তরা শীতের হালকা কুয়াশায় আচ্ছন্ন একটি গলিপথ। রাত 9:52। একটি চায়ের দোকান খোলা, ভেতরে আলো ম্লান, কিন্তু কানে আসে উচ্চস্বরে ফিসফিসানি। দুজন মধ্যবয়সী লোক বসে আছে, একজনের হাতে বই। একটি নতুন প্রকাশিত প্রোপাগান্ডা বইয়ের কভার দেখা যাচ্ছে, ইনশাল্লাহ বাংলাদেশ, দ্য আনফিনিশড রেভলিউশন। হঠাৎ একজন ফিসফিসিয়ে বলে, তুই জানিস ওয়াকারুজ্জামান নাকি সিআইএর লোক? আমেরিকা পাঠিয়েছে হাসিনারে নামাতে। অন্যজনের চোখে বিস্ময় নয়, কৌতুক। কিন্তু এই বইয়ের লেখকই তো 6 মাস আগে লিখেছিল ওয়াকারুজ্জামানই হাসিনার লোক। চায়ের কাপের ধোয়ার মধ্যে ভেসে ওঠে ভারতীয় মিডিয়ার এক অদ্ভুত রাজনৈতিক নাটকের পর্দা। এখানে কেউ দেশপ্রেমিক তো 6 মাস পর হয়ে যায় সিআইএর গুপ্তচর। ভারতীয় মিডিয়ায় এক নতুন কমেডি বই বেরিয়েছে। নাম শুনে বোঝা যায় লক্ষ্য বাংলাদেশের রাজনীতি। দাবি এমন, বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নাকি একজন ডাবল এজেন্ট। সিআইএ তাকে পাঠিয়েছে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরানোর জন্য। বইটি লিখেছেন 3 জন, দীপ হালদার, জয়দীপ মজুমদার এবং শহীদ উল হাসান খোকন। বইয়ের মূল সূত্র নাকি শেখ হাসিনার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মুখ। আলোচনায় উঠে আসে একটি পুরনো গল্প। একজন চাকরি প্রার্থীর কাছ থেকে প্রশ্ন চুরি করে উত্তর মুখস্থ করে যাওয়া এক প্রার্থীর মতোই ভারতীয় মিডিয়ায়ও মনে হচ্ছে একই কৌশল অবলম্বন করেছে। প্রশ্নটা ছিল, বাংলাদেশে কারা ক্ষমতা বদলের জন্য দায়ী? উত্তর ছিল সিআইএ, আইএসআই, জামাত, ওয়াকারুজ্জামান, ইসলামিস্ট ফোর্স। তবে দুর্ভাগ্যজনকভাবে কপি করতে গিয়ে হুবহু শব্দ বসিয়ে ফেলেছে ভুল জায়গায়। ওয়াকারুজ্জামান, যে কিছুদিন আগেও ভারতীয় মিডিয়ার চোখে আর্মির শেষ আশার আলো, সে এখন হয়ে গেল সিআইএর প্রধান এজেন্ট। এমন ন্যারেটিভ জাদুবিদ্যার মতো। দিন পাল্টায়, শত্রু মিত্র বদলায়, শুধু নাম থাকে একই। নতুন বইয়ের ভাষ্যমতে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এনএসআই এবং ডিএজিএফআই নাকি বুঝতেই পারেনি ওয়াকারুজ্জামান হাসিনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। কিন্তু প্রশ্ন ওঠে, কিভাবে একটি রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা, যা বিশ্বের মধ্যে অন্যতম দক্ষ, সেই ব্যক্তি সম্পর্কে বুঝতেই পারল না যাকে প্রধানমন্ত্রী নিজ হাতে নিয়োগ দিয়েছেন? এখানে ভারতের এক চায়ের দোকান সুলভ বিশ্লেষণ কাজ করে। সব দোষ সিআইএর। ওরা আসে, গোপনে নির্দেশ দেয়, আর বাংলাদেশের সরকার বদলায়।
আবার বইয়ের ভাষ্যে এসেছে সিআইএ শাসক বিরোধী শক্তিগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলে। জামাত ইসলাম, ইসলামী আন্দোলন, ইসলামিস্ট ছাত্র মুভমেন্ট সব এক হয়ে যায় হঠাৎ করে এবং এদের সবার ফিক্সার হয়ে ওঠে ওয়াকারুজ্জামান। এমন দৃশ্যপট দেখে একজন কূটনৈতিক হাসি চেপে বলেছিলেন, এত অসামঞ্জস্যপূর্ণ বিবরণ একসঙ্গে শুধু চায়ের আড্ডায় মিলে, রাষ্ট্রীয় প্রবন্ধে নয়। তবে ভারতীয় মিডিয়ার গল্পে বাস্তবতা প্রয়োজন হয় না। প্যাকেজ লাগে সিআইএ, আইএসআই, ইসলামী চক্রান্ত আর একজন ট্রেইটর জেনারেল। কিছুদিন আগেও স্বরাজ্য পত্রিকায় জয়দীপ মজুমদার লিখেছিলেন, ওয়াকারুজ্জামান ছিলেন সেই ব্যক্তি যিনি ভারত ও যুক্তরাষ্ট্রের সহযোগিতায় প্রো পাকিস্তানি ইসলামিস্টদের ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছিলেন। তিনি ছিলেন প্রধানমন্ত্রী হাসিনার সিকিউরিটি অ্যাসেট। কিন্তু নতুন বইয়ে সেই একই ওয়াকারুজ্জামান এখন হয়ে গেলেন হাসিনার পেছনে ছুরি মারা সিআইএর লোক। দুটো তথ্যের মধ্যে যে সময় ব্যবধান তা মাত্র 6 মাস। 6 মাসেই ওয়াকারুজ্জামানের চরিত্র বদলে গেল, দেশ রক্ষক থেকে রাষ্ট্রদ্রোহী। ভারতীয় মিডিয়া কিভাবে এমন বিপরীতমুখী ব্যাখ্যা দেয়? বিশ্লেষকরা বলছেন, এটা আসলে একটি মিডিয়া ও রাজনৈতিক কৌশল, যেখানে একটি নিরপেক্ষ সেনা অফিসারকে চাপে ফেলার জন্য বিভিন্ন দিক থেকে মানসিক ও আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা হয়। একজন ব্রিটিশ গবেষক মাইকেল কনেলি ব্যঙ্গ করে লিখেছেন, ভারতের কিছু সাংবাদিক এমন, তারা সকালে লেখেন বাঘ মাছ খায় না, বিকেলে লেখেন বাঘ মাছ খেয়ে ফেলেছে। কারণ একটাই, সেদিন কে খুশি তা বুঝে লেখা হয়। বইয়ের ভাষ্যে বলা হয়, ওয়াকারুজ্জামান জামাত ইসলামীর সঙ্গে মিলে যায়। আইএসআই ট্রেন্ড এজেন্টরা বাংলাদেশের মধ্যে ঢুকে পড়েছে। একই সঙ্গে বলা হয়, এই ওয়াকারুজ্জামানই আবার হাসিনার আত্মীয় এবং তাকে প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছেন। তবে বইয়ের সবচেয়ে হাস্যকর অংশ হল, আইএসআই একদিকে ওয়াকারুজ্জামানের পক্ষে কাজ করছে, আবার ভারতীয় মিডিয়ার পূর্ববর্তী রিপোর্ট বলছে আইএসআই তাকে সরাতে চেয়েছিল। অর্থাৎ বইয়ের একটি অধ্যায় বলছে ওয়াকারুজ্জামান জামাতের হাতিয়ার, আর স্বরাজ্যর পুরনো রিপোর্ট বলছে জামাত আইএসআই চায় ওয়াকারুজ্জামানকে সরাতে, কারণ সে ভারতের ঘনিষ্ঠ। এই দ্বৈততা কিভাবে ব্যাখ্যা করা যায়? পাকিস্তানের এক বিশ্লেষক মন্তব্য করেছেন, এই ধরনের সস্তা প্রোপাগান্ডা এখন আর 90-র দশকের দর্শকদেরও হাসাতে পারে না। এটা আসলে এক ধরনের শূন্যতা থেকে জন্ম নেওয়া মিডিয়া কন্টেন্ট, যেখানে তথ্য নয়, ফ্যান্টাসি বিক্রি হয়। এই ওয়াকারুজ্জামান এখন একটি প্রতীকে পরিণত হয়েছে, যিনি ভারতীয় মিডিয়ার কাছে এক ধরনের রাজনৈতিক আতঙ্ক। তিনি না কোনো দলের লোক, না কোনো মতাদর্শী গোষ্ঠীর অংশ, বরং একজন পেশাদার সেনা অফিসার, যিনি রাজনৈতিক পক্ষপাতহীন থাকতে চেয়েছেন। ঠিক এই নিরপেক্ষতাই তাকে ভারতের চোখে শত্রু বানিয়ে তুলেছে। যেহেতু নির্বাচন আসন্ন এবং আন্তর্জাতিক শক্তির সঙ্গে নতুন সরকার বৈদেশিক নীতিতে ভারসাম্য আনছে, তাই যেসব শক্তি চায় বাংলাদেশের সামরিক নেতৃত্ব থাকুক তাদের নিয়ন্ত্রণে, তাদের জন্য ওয়াকারুজ্জামান হয়ে উঠেছেন বিপদের প্রতীক। তাই কখনো তাকে বানানো হয় আইএসআই এর মিত্র, কখনো সিআইএ এর এজেন্ট, কখনো বলা হয় সে জামাতের দোসর, আবার কখনো বলে সে ভারতের পছন্দের লোক। আসলে কেউ জানেই না সত্যটা কি, কারণ সত্যটা সাধারণত এত সরল যে নাটকীয় সংবাদে তার স্থান থাকে না। আবার সেই উত্তরা, চায়ের দোকান বন্ধ হচ্ছে, শেষ কাপ চা ছুঁয়ে গেছে ঠোঁট, কিন্তু শেষ বাক্যটি পড়ে গেছে কানে। ভাই, আসল সত্যিটি কি? দ্বিতীয় ব্যক্তি মুচকি হেসে বলে, সত্যটা যেটা হয় সেটা নিয়ে কেউ চা খায় না, গল্প লাগে। সিআইএ, আইএসআই, জামাত, ইউনুস, হাসিনা, ওয়াকার সব মিলে সিনেমা হয়, সংবাদ নয়। দোকানদার হঠাৎ বকুনি দেয়, এই যে কাপ ভেঙে ফেললেন, আসলে ভাঙে কাপ নয়, ভাঙে বিশ্বাস। আর সেই ভাঙনের শব্দ ঢাকা শহরের অলিগলি পেরিয়ে চলে যায় সোশ্যাল মিডিয়ার নিউজ ফিডে। সেখানে চায়ের কাপের ফিসফাস রূপ নেয় সিআইএ ষড়যন্ত্রের স্লোগানে। প্রশ্ন থেকে যায়, ওয়াকারুজ্জামান যদি এতটাই বিপজ্জনক, তবে 6 মাস আগেও কেন ভারত তার প্রশংসা করেছিল? আর যদি তিনি এতটাই ভারতপন্থী, তবে এখন কেন সিআইএর চর বলা হচ্ছে? আসল সত্যি কোথায়? চায়ের দোকান বন্ধ হয়, কিন্তু এই প্রশ্নগুলো এখনো বাকি। আগামী নির্বাচনের আগে আবার ফিরে আসবে আরেক নাটকের রূপে। যুদ্ধ এখন আর শত্রু বন্ধুর মধ্যে নয়, মুখস্থ উত্তর আর যুক্তির মধ্যকার লড়াই। মালয়েশিয়ার কুয়ালালামপুরের 5 তারকা হোটেলের নিচতলায় বসা সামরিক সম্মেলন ঘর। বাতাসে চাপা উত্তেজনা, ছাদে ঝোলানো বিশাল পর্দায় একটার পর একটা উপগ্রহ চিত্র ভেসে উঠছে। সাউথ ব্লক, ইসরায়েলি রাডার, চাবাহার পোর্ট আর এক টুকরো দেশের নাম বাংলাদেশ। চারিদিকে এক অজানা স্নায়ুযুদ্ধের সুর। এই ঘরে বসে রয়েছেন ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, তার ডান পাশে বসা আমেরিকার যুদ্ধ সচিব, পেন্টাগনের প্রভাবশালী প্রতিনিধি। চোখে চোখ রেখে তারা স্বাক্ষর করলেন একটি কাগজে, 1 দশকব্যাপী নিরাপত্তা চুক্তি। ভেতরে ক্যামেরা নেই, কিন্তু বাইরের করিডোরে ইতিমধ্যে ঘুরছে বিবিসি, আল জাজিরা, গ্লোবাল টাইমসের সাংবাদিকেরা। একজন চীনা সাংবাদিক মৃদু কণ্ঠে বলেন, এটা আসলে ভারত নয়, ওয়াশিংটনের এশিয়ান শাখা খোলার ঘোষণাপত্র। অন্যদিকে হোয়াইট হাউসের তরফ থেকে বলা
হয়, ইন্দো প্যাসিফিক অঞ্চল এখন আমাদের সর্বোচ্চ কৌশলগত অগ্রাধিকারের জায়গা। আন্তর্জাতিক কূটনীতিতে এক পুরনো আপ্তবাক্য, চিরবন্ধু বা চিরশত্রু বলে কিছুই নেই, কেবল স্বার্থ আছে। এই কথার আধুনিক প্রমাণ ভারত যুক্তরাষ্ট্র সম্পর্ক। ইতিহাসের পাতা ঘাটলে দেখা যায় ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যুক্তরাষ্ট্র ছিল পাকিস্তানের পাশে, আর এখন সেই যুক্তরাষ্ট্রই ভারতকে পরমাণু ও স্যাটেলাইট প্রযুক্তিতে সহযোগিতা করছে। ২০১৬ থেকে ২০২৪ পর্যন্ত সময়টা ছিল ওয়াশিংটন নয়াদিল্লি মৈত্রীর স্বর্ণযুগ। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের হঠাৎ উদয় ভারতকে চমকে দেয়। বাড়তি শুল্ক, নিষেধাজ্ঞা, প্রযুক্তি রফতানি বন্ধ, এমনকি ভারতীয় কোম্পানিগুলোর একের পর এক মার্কিন নিষেধাজ্ঞা ভারতকে যেন বাধ্য করে মস্কোর দিকে মুখ ফেরাতে। তখন ভারত আন্তর্জাতিক ফোরামে সক্রিয় হয়ে ওঠে। রাশিয়া থেকে S-400 কেনে, ইরান, চীন, পাকিস্তান ত্রিপাক্ষিকতার দিকে একটু করে পা বাড়ায়। কিন্তু ২০২৫-এর গ্রীষ্মে হঠাৎ বদল। মালয়েশিয়ার গোপন আলোচনার মাধ্যমে স্বাক্ষর হয় ১০ বছরের সামরিক চুক্তি। এই পরিবর্তনের কারণ একটাই, চীনা প্রভাব প্রতিরোধ। আমেরিকা বুঝে গেছে পাকিস্তান এককভাবে চীনকে রুখতে পারবে না, ভারতের সামরিক শক্তিকে কাজে লাগাতে হবে। চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র পাবে ভারতীয় ভূখণ্ডে সেনা ঘাঁটি স্থাপনের অস্থায়ী অনুমতি, আর ভারত পাবে মার্কিন স্যাটেলাইট ও স্টারলিংক নেটওয়ার্কের সামরিক অ্যাক্সেস। শুধু তাই নয়, সমুদ্রপথে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর রণতরীগুলো প্রয়োজন হলে ভারতের বন্দর ব্যবহার করতে পারবে। এতে এক অদ্ভুত ঘটনা ঘটতে চলেছে। বাংলাদেশে স্থাপিত স্টারলিংকের হাব ব্যবহার করবে ভারতীয় গোয়েন্দারা, কিন্তু বাংলাদেশের সেনাবাহিনী ব্যবহার করতে পারবে না। এটি শুধু নজরদারির বিষয় নয়, বরং যুদ্ধকালীন মুহূর্তে সিগন্যাল জ্যামিং বা ড্রোন ম্যানিপুলেশনের সুযোগ করে দেবে ভারতের হাতে। ভারতের অন্যতম গোয়েন্দা সংস্থা ইতিমধ্যে এই প্রকল্পের অধীনে ৩টি নতুন উপসেন্টার তৈরি করেছে, একটি পশ্চিমবঙ্গে, একটি মেঘালয় সীমান্তে এবং একটি আন্দামানে। সেখান থেকে স্টারলিংক সিগন্যালের মাধ্যমে বাংলাদেশের সামরিক মুভমেন্ট পর্যবেক্ষণ শুরু হবে, এমনই ধারণা বিশ্লেষকদের। স্ট্র্যাটেজিক থিঙ্ক ট্যাঙ্ক র্যান্ড কর্পোরেশনের এক গোপন রিপোর্টে বলা হয়, এই চুক্তির ফলে ভারত প্রথমবারের মতো নিজ ভূখণ্ড ছাড়িয়ে একটি ভিন্ন দেশের ভেতরে মার্কিন প্রযুক্তির মাধ্যমে সামরিক তথ্য সংগ্রহের সুযোগ পাচ্ছে। এ যেন আধিপত্যের এক কূটনৈতিক বুলডোজার। এই চুক্তির প্রতিদানস্বরূপ ভারত রাশিয়ান অস্ত্র আমদানি কমিয়ে দিচ্ছে এবং যুক্তরাষ্ট্র থেকে ক্রয় করবে বিলিয়ন ডলারের নতুন অস্ত্র। বিশেষ করে জিই এর সঙ্গে যৌথভাবে তৈরি হবে তেজাস জেটের ইঞ্জিন। পাশাপাশি মেক ইন ইন্ডিয়ার ছায়ায় জ্যাভলিন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল তৈরি করবে ভারত। এছাড়া যুক্তরাষ্ট্রের কাছ থেকে ভারত পাবে অ্যাপাচি হেলিকপ্টার, MQ-9 রিপার ড্রোন এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম। ভারতীয় সেনাবাহিনীর উচ্চপদস্থ এক কর্মকর্তা জানান, এই চুক্তির ফলে ভারতের যুদ্ধ সক্ষমতা ২০৩০ সালের মধ্যে দ্বিগুণ হবে। রাশিয়া থেকে অস্ত্র নির্ভরতা কমিয়ে দেওয়ার ফলে আমেরিকার প্রভাব বাড়বে, আর মস্কোর দক্ষিণ এশিয়ায় অস্ত্র বাজার এক ধাক্কায় সংকুচিত হবে। একসময় পাকিস্তানকে সামনে রেখেই ভারতকে ঠেকানোর কৌশল নিত যুক্তরাষ্ট্র। এখন পাকিস্তান হয়ে যাচ্ছে একটা বিকল্প চাপের মাধ্যম। শেহবাজ শরীফ নিজেই বলেছিলেন, ভিক্ষুকের পছন্দের অধিকার নেই। এ কথা যেন এখন পাকিস্তানের কূটনৈতিক অবস্থাকেও ব্যাখ্যা করে। চুক্তির পর ভারত যেভাবে সরাসরি মার্কিন প্রযুক্তির অধিকার পাচ্ছে, সেখানে পাকিস্তান দই নৌকায় পা দিয়ে ধীরে ধীরে কৌশল হারাচ্ছে। ট্রাম্পের আঙ্গুলি হেলনে পাকিস্তানকে ব্যবহার করে ভারতের উপর চাপ প্রয়োগ করা হলেও এখন সেই চাপ ফিরে আসছে ইসলামাবাদের ওপরেই। ইতিমধ্যে IMF তাদের সহায়তার শর্তে ডেমোক্রেটিক রিফর্ম ও মিলিটারি ট্রান্সপারেন্সির বিষয় যুক্ত করেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়েই স্টারলিংক নেটওয়ার্কের প্রাথমিক অনুমতি মিলেছিল, কিন্তু কেউ জানত না এর সামরিক ব্যবহার একদিন এত ভয়ঙ্কর হবে। আজ সেই প্রযুক্তি বাংলাদেশের ভূখণ্ডে স্থাপন হলেও নিয়ন্ত্রণ থাকবে ভারতের হাতে। যুক্তরাষ্ট্রের এই হাব বসছে বাংলাদেশের মাটিতে, কিন্তু তা নিয়ন্ত্রণ করবে ভারত। একে ডিজিটাল দখলদারিত্ব বলছে পশ্চিমা গবেষণা সংস্থা CSIS। এমনকি চট্টগ্রাম বন্দরের কাছেও একটি স্টারলিংক রিলে টাওয়ার বসানোর পরিকল্পনা রয়েছে, যার কভারেজ করবে ত্রিপুরা অবধি। অন্যদিকে IMF এর মুখপাত্র এক বিবৃতিতে জানান, গণতান্ত্রিক স্বচ্ছতা নিশ্চিত না হলে বাংলাদেশকে নতুন অর্থ সহায়তা দেওয়া সম্ভব নয়। ফলে একদিকে অর্থনৈতিক চাপ, অন্যদিকে প্রযুক্তিগত গোয়েন্দা নজরদারি। বাংলাদেশ যেন দুটি ফ্রন্টে একসাথে পিষ্ট হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এই চুক্তির পরে বঙ্গোপসাগর হয়ে উঠবে তৃতীয় বিশ্বযুদ্ধের প্রাথমিক মঞ্চ।
কারণ এখানেই থাকছে মার্কিন নজরদারি সিস্টেম, ভারতীয় ড্রোন অপারেশন এবং চীন পাকিস্তান যৌথ নৌ চুক্তির পাল্টা প্রভাব। উল্লেখযোগ্যভাবে ভারত এরই মধ্যে সেনা জাহাজ পুনর্নির্মাণ কেন্দ্র তৈরি করছে আন্দামান নিকোবরে। স্টারলিংকের মাধ্যমে এখন সেই সিগন্যালগুলো ট্র্যাক করা সম্ভব হবে, এমনকি চট্টগ্রাম কক্সবাজারের কাছাকাছি থেকেও। বাংলাদেশের প্রতিরক্ষা বিশ্লেষক মেজর রাহাত আহমেদ বলেন, এই অঞ্চলটা এখন কেবল সমুদ্র সীমা নয়, এটা এখন হয়ে উঠছে ডিজিটাল ওয়ারফেয়ার থিয়েটার। রাত ৩টা, বঙ্গোপসাগরের উপর দিয়ে স্যাটেলাইট সিগন্যাল যাচ্ছে উপরের মহাশূন্যে। ঢাকার একটি স্পর্শকাতর এলাকায় একটি ছোট ঘরে জ্বলে আছে কমলাবাতি। একজন সামরিক কর্মকর্তা চুপচাপ স্ক্রিনে তাকিয়ে আছেন স্টারলিংকের লাইভ মুভমেন্ট। হঠাৎই তিনি বলেন, এই সিগন্যাল ঢাকার মাটিতে বসে গেছে, কিন্তু তথ্য যাচ্ছে দিল্লিতে। নিঃশব্দে তার সহকারী ফিসফিস করে বলে, স্যার, আমাদের তো কিছুই করার নেই, এটা তো চুক্তির বাইন্ডিং। তখন সেই কর্মকর্তা চোখ সরিয়ে ছাদে তাকান। তার চোখে ভেসে ওঠে চাবাহার, স্টারলিংক, তেজসের ইঞ্জিন আর একটি অদৃশ্য দেশের গোপন মানচিত্র, বাংলাদেশ। কিন্তু প্রশ্ন রয়ে যায়, এই চুক্তি যখন বাস্তবায়নের পথে, তখন বাংলাদেশের প্রস্তুতি কি? নাকি আমরা শুধুই এক ছায়াযুদ্ধের দর্শক হয়ে থাকব? নয়াদিল্লির স্টুডিওর আলোয় এক অন্য যুদ্ধ চলছে। আলো, ক্যামেরা, দেশপ্রেমের চিৎকার। পর্দায় গর্জে উঠছেন মেজর জেনারেল জিডি বক্সি, মুখে গর্ব, কণ্ঠে উন্মত্ততা। আমরা তুরস্কের 3টি যুদ্ধজাহাজ হ্যাক করেছি। তাদের স্ক্রিনে কিশোর কুমারের গান বাজছিল, চারপাশে করতালি। সঞ্চালক হাসছেন, গলা ভাঙা সুরে বলছেন, এই তো ভারতের শক্তি, এই তো আমাদের নিউক্লিয়ার আত্মবিশ্বাস। কিন্তু স্টুডিওর বাইরে যে পৃথিবীটা আছে, সেখানে বাস্তব একেবারে উল্টো। ভারতের প্রতিরক্ষা বাজেটে কাটা পড়ছে 1000 কোটি রুপি। আর ঠিক তখনই বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চলছে তুরস্কের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক। বিষয় বাইরাক্তার TB2, T-129 অ্যাটাক হেলিকপ্টার এবং লং রেঞ্জ সাইপার এয়ার ডিফেন্স সিস্টেম। ভারতের জাতীয় টেলিভিশনে যেখানে কল্পনার যুদ্ধ লড়ছে, দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি সেখানে নীরবে বদলে যাচ্ছে বাস্তব অস্ত্রের কারখানায়। তুরস্ক একসময় ইউরোপের দরজায় দাঁড়িয়েছিল, আজ তা এশিয়ার দরজায় প্রবেশ করেছে। প্রেসিডেন্ট এরদোয়ান যে কূটনৈতিক ঘুঁটি সাজাচ্ছেন, তা শুধু আরব বিশ্ব নয়, এখন দক্ষিণ এশিয়ার রাজনীতিতেও বিস্তার লাভ করেছে। 2010 সালের পর থেকে তুরস্কের প্রতিরক্ষা শিল্পে 600% প্রবৃদ্ধি। বাইরাক্তার TB2 ড্রোন, যা আজ ইউক্রেন থেকে লিবিয়া পর্যন্ত ব্যবহৃত, সেই একই ড্রোন এখন দক্ষিণ এশিয়ার আকাশে আসছে। পাকিস্তান ইতোমধ্যেই তা ব্যবহার করছে, আর বাংলাদেশও আনুষ্ঠানিকভাবে ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে T-129 অ্যাটাক হেলিকপ্টার, যা নাইট ভিশন ও মিসাইল সিস্টেমের সমৃদ্ধ, বাংলাদেশের প্রতিরক্ষা কাঠামোতে যুক্ত হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপে 6টি হেলিকপ্টার, মোট মূল্য প্রায় $600 মিলিয়ন। তুরস্কের সাইপার সিস্টেম, যা 150 কিলোমিটার রেঞ্জে লক্ষ্যবস্তু ধ্বংসে সক্ষম, সেটি ফোর্সেস গোল 2030 পরিকল্পনার অংশ হিসেবে আলোচনায় আছে। এই পুরো প্রক্রিয়া ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকদের কাছে এক বড় দুঃস্বপ্নে পরিণত হয়েছে। দিল্লির কূটনৈতিক মহল জানে, পাকিস্তান ও বাংলাদেশের পর তুরস্কের সঙ্গে প্রতিরক্ষার সম্পর্ক মানে ভারতের আঞ্চলিক একছত্রতার ভাঙন শুরু। ভারত সবসময় চেয়েছে বাংলাদেশ বন্ধু হোক, কিন্তু স্বাধীনভাবে না চলুক। 2021 সালে দিল্লি ঢাকাকে দেয় $500 মিলিয়ন লাইন অফ ক্রেডিট। শর্ত স্পষ্ট, শুধুমাত্র ভারতীয় প্রতিরক্ষা পণ্যই কেনা যাবে। তখনকার সরকার আনুষ্ঠানিকভাবে সেটি গ্রহণ করলেও বাস্তবে অগ্রগতি ছিল শূন্য। 3 বছরে কোনো উল্লেখযোগ্য চুক্তি হয়নি। কেবল একটি টাগ বোট তৈরির প্রকল্প অনুমোদন পেয়েছিল, পরে সেটিও বাতিল হয়ে যায়, কারণ বাংলাদেশের সামরিক দপ্তর মনে করেছিল ভারতীয় সরঞ্জামের মান নিম্নমানের আর মূল্য বেশি। ভারতের ভাবনা ছিল এই লাইন অফ ক্রেডিট ঢাকাকে দিল্লির হাতে বেঁধে রাখবে, কিন্তু বাস্তবে হলো উল্টো। ঢাকা মুখ ফিরিয়ে নিল। তুরস্ক, চীন, ফ্রান্স সবাই নতুন পার্টনার হিসেবে হাজির হলো। তুরস্ক বলল, আমরা শুধু অস্ত্র দেব না, প্রযুক্তিও শেয়ার করব। এই এক বাক্যেই বাংলাদেশের নীতি বদলে গেল। আজ ঢাকার প্রতিরক্ষা নীতি বলছে, একটি উৎস নয়, বৈচিত্র্যময় উৎস। অর্থাৎ নির্ভরতা নয়, সক্ষমতার বৈচিত্র্যই হবে শক্তির মূল ভিত্তি। ঢাকার সেনা সদর দপ্তরের আলো আধারিতে আজকাল নতুন ভাষা শোনা যায়, আমরা নিজের পথ বেছে নিচ্ছি। বাংলাদেশ এখন তুরস্কের সঙ্গে একসাথে কাজ করছে ডাটা লিঙ্ক DS-200G, সাইপার এয়ার ডিফেন্স সিস্টেম এবং হিসার ও প্রকল্পে। একই সঙ্গে চীনের সঙ্গে J-10C যুদ্ধবিমান চুক্তির আলোচনা এগোচ্ছে। পাকিস্তানের সঙ্গে মিল রেখে ড্রোন ট্রেনিং এক্সচেঞ্জ প্রোগ্রাম শুরু হয়েছে। দক্ষিণ এশিয়ার ইতিহাসে এই প্রথম 3টি মুসলিম প্রধান দেশ প্রতিরক্ষা ক্ষেত্রে একটি আনুষ্ঠানিক নেটওয়ার্ক গড়ে তুলছে। বাংলাদেশের প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, এই সহযোগিতা শুধু সামরিক নয়, প্রযুক্তিগত আত্মনির্ভরতার দিকেও এগোচ্ছে দেশকে। অন্যদিকে
ভারতের মিডিয়া তাতে আতঙ্কিত। তারা লিখছে বাংলাদেশকে তুরস্ক প্রভাবিত করছে, কিন্তু সত্য হলো বাংলাদেশ নিজেকে প্রভাবিত করছে নিজেরই স্বপ্নে। কদিন আগে রিপাবলিক টিভির সরাসরি সম্প্রচারে বকশি সাহেব ঘোষণা দিলেন, 3টি তুর্কি নৌযান আমাদের জাহাজ ঘিরে ধরেছিল, কিন্তু আমরা সাইবার হামলা চালিয়ে তাদের সিস্টেম বন্ধ করে দিয়েছি। এই বক্তব্য শুনে সঞ্চালকের মুখে গর্ব, দর্শকের চোখে আগুন আর সোশ্যাল মিডিয়ায় তোলপাড়। কিন্তু বাস্তব একটি স্বাধীন সূত্র এমন ঘটনার প্রমাণ পায়নি, বরং গ্রিক সিটি টাইমস জানায় এ ধরনের কোনো ঘটনার অস্তিত্ব নেই। তুরস্ক ও গ্রিস উভয় দেশই বিষয়টি নিয়ে নীরব থেকেছে, কারণ ঘটনার ভিত্তি ছিল মিথ্যা। এমন নাটক ভারতের গণমাধ্যমে নতুন নয়। যখনই প্রতিবেশীরা এগিয়ে যায় তখনই গল্প তৈরি হয় আমরা তাদের শায়েস্তা করেছি। রবিশ কুমার একবার বলেছিলেন, যুদ্ধ হয়নি, কিন্তু যুদ্ধের ঢোল এমন জোরে বাজানো হয় যে সত্যের আওয়াজ শোনা যায় না। এটাই এখন ভারতের মিডিয়ার কৌশল, বাস্তবকে ঢেকে দিতে প্রচারণার শব্দ তৈরি করা। ভারতের মিডিয়া জানে জনগণ ক্লান্ত বাস্তবতায়। বেকারত্ব, দারিদ্র্য, মূল্যবৃদ্ধি এসব বিষয়ের কথা বললে ভোট কমে যায়। তাই দরকার নতুন শত্রু, নতুন হুমকি, কখনো চীন, কখনো পাকিস্তান, আর এখন তুরস্ক। তুরস্কের সামরিক শিল্পের দিকে তাকালে দেখা যায় 2023 সালে দেশটির রপ্তানি আয় $6 বিলিয়ন, যার 25% এসেছে ড্রোন প্রযুক্তি থেকে। তুরস্ক এখন ন্যাটোর পর যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র নির্মাতা রাষ্ট্র। এই অবস্থায় ভারতের টিভি চ্যানেলগুলো জনগণকে বোঝাতে চায় তুরস্ক কিছুই না, আমরা সুপার পাওয়ার। প্রশ্ন হলো, যদি সত্যিই ভারত এত শক্তিশালী হয় তাহলে কেন তাদের নৌবাহিনী এখনো 1980-র দশকের MiG-29 নিয়ে চলছে? কেন নিজেরাই প্রতিরক্ষা উৎপাদনে পিছিয়ে? উত্তর সহজ, প্রচার আর নীতি এক নয়। ভারতের প্রতিরক্ষা রাজনীতি এখন ভোটের রাজনীতি। টিভির পর্দায় যুদ্ধ জিতে গেলেই নির্বাচনে মাইলেজ পাওয়া যায়। ভারতের গণমাধ্যমে এখন ভয়ই হয়ে উঠেছে রাজনৈতিক অস্ত্র। টেলিভিশনের পর্দায় সংবাদ নয়, স্ক্রিপ্ট লেখা হয়। এই স্ক্রিপ্টে শত্রু নির্ধারিত, পাকিস্তান, চীন, তুরস্ক বা যে কোনো দেশ যার নাম উচ্চারণেই দর্শকের বুকে ধুকপুকানি বাড়ে। ভয়কে বিক্রি করা যায়, তাই ভয়কে তৈরি করা হয়। রিপাবলিক টিভি, টাইমস নাও কিংবা জি নিউজের রাতের প্রাইম অনুষ্ঠানগুলো যেন যুদ্ধের ট্রেলার। সঞ্চালকের গলায় গর্জন, পেছনে জাতীয় পতাকার আলো, সব মিলিয়ে দর্শক ভুলে যান বাস্তবতা। বেকার যুবক মনে করে সে যুদ্ধের সৈনিক। এই মনস্তত্ত্বই বিজেপি সরকারের সবচেয়ে বড় অর্জন। দেশপ্রেমের নামে জনগণকে ক্রমাগত উদ্বিগ্ন রাখার কৌশল। রবিশ কুমার বারবার বলেছিলেন, যে দেশে সাংবাদিকতা ভয় পায় সেই দেশে গণতন্ত্র টেকে না। এখন ভয় শুধু সাংবাদিকের নয়, দর্শকেরও। কারণ ভয় দেখিয়ে ভোট তোলা যায়, বিজ্ঞাপন বিক্রি করা যায়, রেটিং বাড়ানো যায়। সাংবাদিকতা আর সংবাদ নয়, এটা এক ধরনের ন্যাশনাল ড্রামা। এই ভয় তৈরি করা হয় তথ্য বিকৃত করে। উদাহরণস্বরূপ, যদি বাংলাদেশ বা তুরস্ক কোনো নতুন প্রতিরক্ষা চুক্তি করে, ভারতের মিডিয়ার সেটিকে দেখায় ষড়যন্ত্র হিসেবে। বলে তারা ভারতের বিরুদ্ধে ব্লক গঠন করছে। অথচ বাস্তব হলো প্রতিটি সার্বভৌম রাষ্ট্র তার নিরাপত্তা নিশ্চিত করার জন্যই এসব করে। কিন্তু এই বাস্তবতা স্বীকার করলে জাতীয়তাবাদের মঞ্চ ভেঙে যায়। তাই প্রয়োজন নতুন শত্রু, নতুন ভয়। মোদী সরকারের প্রচারণা মেশিন এই ভয়কেই রাষ্ট্রনীতিতে পরিণত করেছে। সংবাদপত্রে ছাপা হয়, ইন্ডিয়া ইজ আ নিউক্লিয়ার পাওয়ার, টার্কি কান্ট স্ট্যান্ড এগেইনস্ট আস। অথচ মাঠে সত্য ভিন্ন। তুরস্কের রপ্তানি বাড়ছে, ভারতের প্রযুক্তি আমদানি নির্ভরতা বেড়েছে। এই বৈপরীত্য ঢাকতেই ভয়কে বিক্রি করা হয়। ভারতের বহু প্রাক্তন কূটনীতিক যেমন শান্তনু মুখার্জি বা নিখিল দেবগুপ্ত মন্তব্য করেছেন, যে দেশে সংবাদকে রাজনীতিক হাতিয়ার বানানো হয় সে দেশ দীর্ঘমেয়াদে কূটনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে। আজ সেটাই ঘটছে। বাস্তব সংবাদকে প্রোপাগান্ডায় পরিণত করার মাধ্যমে ভারত নিজেই তার বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে আন্তর্জাতিক মহলে। অন্যদিকে বাংলাদেশের, তুরস্কের কিংবা পাকিস্তানের মিডিয়াতেও ভারতের এই নাটকীয়তা নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ হচ্ছে। যে দেশে সিনেমার সংবাদ হয় সেখানে সত্য হাসির খোরাক। লিখেছে তুর্কি দৈনিক ইয়েনি সাফাক। ভয় ছাড়ানোর এই রাজনীতির পরিণতি এখন ভারতের ভেতরেও দৃশ্যমান। বিশ্ববিদ্যালয়গুলোতে সমালোচনা করলে দেশদ্রোহের অভিযোগ, সাংবাদিকরা গ্রেপ্তার, টিভি চ্যানেল বন্ধ। এই নীরবতা সরকারের জন্য আশীর্বাদ, কারণ নীরব দেশে মিথ্যা সবচেয়ে জোরে কথা বলে। রাত নেমে এসেছে নয়াদিল্লির টিভি সেন্টারে। সাইরেন নিভে গেছে, ক্যামেরার আলো বন্ধ। কিন্তু দূরে বঙ্গোপসাগরের ওপারে বাংলাদেশের আকাশে নীরবে ঘুরছে নতুন রাডার। পাকিস্তানের করাচিতে নামছে তুর্কি ড্রোন, চীনা ঘাঁটিতে চলছে সাইবার প্রতিরক্ষা মহড়া। ভারতের টেলিভিশন এখনো ব্যস্ত। আমরা জিতেছি, আমরা হ্যাক করেছি। রাবিশের গলায় যেন আবারও সেই প্রশ্ন। যখন টেলিভিশন সত্যকে হ্যাক করে ফেলে তখন দর্শকের মস্তিষ্কই হয়ে যায় যুদ্ধক্ষেত্র। দক্ষিণ এশিয়া বদলে যাচ্ছে, কিন্তু দিল্লির পর্দায় বাজছে কিশোর কুমারের গান, রূপ তেরা মাস্তানা, যুদ্ধ তেরা কল্পনা।
ঢাকা ক্যান্টনমেন্টের কমান্ড কন্ট্রোল রুমে গভীর রাতে আলো আঁধারির মধ্যে টানটান নীরবতা। নীলচে আলোর ছটায় ভেসে আছে দেয়াল জুড়ে স্থাপিত রাডার মনিটর। হঠাৎই একটি সংকেত, উত্তর পূর্ব দিক থেকে অচেনা প্রতিচ্ছবি, অস্বাভাবিক দ্রুতগতি। অপারেটর সামির চোখ বড় হয়ে উঠল। স্যার, এটি ড্রোন নয়, ইলেকট্রিক সিগন্যাল নতুন কমিউনিকেশন নেটওয়ার্কে লগ ইন করেছে। কমান্ডার রাশেদ সোজা হয়ে দাঁড়িয়ে ধীর গলায় বললেন, তুরস্কের DS-200 লিঙ্ক সক্রিয় হয়েছে। শব্দের ভেতরে শোনা যাচ্ছিল একরকম গর্ব আর শীতল শৃঙ্খলা। সেই মুহূর্তেই শুরু হলো বাংলাদেশের সামরিক ইতিহাসের এক নতুন অধ্যায়, যেখানে অস্ত্র নয়, প্রযুক্তি হতে যাচ্ছে সবচেয়ে বড় প্রতিরক্ষা। চলতি বছরের জুন মাসের দ্বিতীয় সপ্তাহে আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টি ছিল অন্যত্র। ইউক্রেন যুদ্ধ, গাজা সংঘাত কিংবা দক্ষিণ চীন সাগরের উত্তেজনা। কিন্তু নীরবে ঢাকায় স্বাক্ষরিত হচ্ছিল একটি গুরুত্বপূর্ণ চুক্তি। তুরস্কের প্রতিরক্ষা কোম্পানি আসেলসানের সঙ্গে বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনী স্বাক্ষর করে DS-200T হাইব্রিড PVA কমিউনিকেশন সিস্টেম কেনার সমঝোতা। এই সিস্টেমটি সামরিক গ্রেডের, যা তৈরি হয়েছে যুদ্ধক্ষেত্রের ভয়াবহ পরিবেশেও সিগন্যাল বজায় রাখার জন্য। এতে IP নেটওয়ার্কের পাশাপাশি রয়েছে অ্যানালগ সাপোর্ট, E1 পোর্ট এবং সম্পূর্ণ এনক্রিপ্টেড ট্রান্সমিশন। বাস্তবে এটি হলো সেনাবাহিনীর জন্য এক ডিজিটাল শিরা। এই সিস্টেমের সাহায্যে বাংলাদেশ তৈরি করছে এক একীভূত প্রতিরক্ষা যোগাযোগ নেটওয়ার্ক, যেখানে সেনা, নৌ ও বিমান বাহিনী একই প্ল্যাটফর্মে রিয়েল টাইম তথ্য শেয়ার করতে পারবে। এটি শুধু প্রযুক্তি নয়, এটি একটি কৌশলগত নীরব বিপ্লব। বাংলাদেশ ও তুরস্কের প্রতিরক্ষা সহযোগিতা আজ এমন এক স্তরে পৌঁছেছে যা দক্ষিণ এশিয়ার কূটনৈতিক ভারসাম্য পাল্টে দিচ্ছে। তুরস্কের বিখ্যাত বাইকার কোম্পানি থেকে বাইরাক্তার TB2 ড্রোন হাতে পাওয়ার পর বাংলাদেশ এখন যুক্ত হতে যাচ্ছে তুরস্কের স্টিল ডোম প্রোগ্রামে। এটি আসলে একটি মাল্টি লেয়ার্ড এয়ার ডিফেন্স নেটওয়ার্ক, যেখানে স্বল্প, মধ্য ও দীর্ঘ পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একসাথে কাজ করে। তুরস্কের রকেটসান ও আসেলসান যৌথভাবে এই প্রোগ্রাম পরিচালনা করছে। হিসার এবং সিপার দুটি পৃথক লেয়ারের সিস্টেম। তুর্কি প্রতিরক্ষা বিশ্লেষক হুসাইন কায়া বলেছিলেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার প্রথম দেশ যারা আমাদের এই উন্নত প্রতিরক্ষা প্রোগ্রামে আগ্রহ দেখিয়েছে। এই ঘোষণা ছিল এক ধরনের বার্তা, বাংলাদেশ এখন শুধু ক্রেতা নয়, অংশীদার। প্রাথমিক হিসাব অনুযায়ী এই চুক্তির পরিমাণ প্রায় $600 মিলিয়ন এবং এর উল্লেখযোগ্য অংশ বাংলাদেশেই অ্যাসেম্বলড হবে। হিসার ও তুরস্কের তৈরি এই শর্ট টু মিড রেঞ্জ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 25 থেকে 40 কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এর রাডার 120 কিলোমিটার দূর থেকে শত্রু শনাক্ত করতে পারে। একসঙ্গে 60টি টার্গেট ট্র্যাক এবং 9টি লক্ষ্যবস্তুতে আক্রমণ চালাতে পারে। সিপার 1AD এটি লং রেঞ্জ সিস্টেম, যার সর্বোচ্চ রেঞ্জ 150 কিলোমিটার, উচ্চতা 30 কিলোমিটার পর্যন্ত। একই সঙ্গে 100টি টার্গেট ট্র্যাক এবং 20টি পর্যন্ত লক্ষ্যবস্তু ধ্বংস করার সক্ষমতা রাখে। আন্তর্জাতিক বিশ্লেষকরা একে ন্যাটো গ্রেড প্রযুক্তি বলছেন, কারণ এটি প্যাট্রিয়ট PAC-3 এর বিকল্প হিসেবে ধরা হচ্ছে। বাংলাদেশ এই দুটি সিস্টেম একত্রে ব্যবহার করবে লেয়ার বাই লেয়ার কিল চেইন হিসেবে, যেখানে ড্রোন বা হেলিকপ্টারের মতো ছোট হুমকি প্রতিহত করবে হিসার, আর যুদ্ধবিমান বা ব্যালিস্টিক মিসাইল প্রতিহত করবে সিপার। তুরস্ক এই সিস্টেমের কিছু যন্ত্রাংশ বাংলাদেশেই অ্যাসেম্বল করবে। প্রতিরক্ষা সূত্র বলছে, এটি এক ধরনের শিল্প বিপ্লবের সূচনা। তুরস্কের সিপার সিস্টেমের অন্যতম বৈশিষ্ট্য হল এর রাডার লিঙ্ক, যা ন্যাটো মানদণ্ডে এনক্রিপ্টেড ডেটা শেয়ার করে। বাংলাদেশ ইতিমধ্যেই ফ্রান্স, ইতালির থেলাস কোম্পানি থেকে 400 কিলোমিটার রেঞ্জের দুটি রাডার ইনস্টল করেছে, একটি ঢাকায় শাহজালাল বিমানবন্দরে, অন্যটি চট্টগ্রামে স্থাপনের অপেক্ষায়। যখন এই রাডার ডাটা তুর্কি সিপার ও হিসার নেটওয়ার্কে যুক্ত হবে, তখন তৈরি হবে এক সমন্বিত আকাশ নজরদারি কাঠামো, যার চোখ থাকবে বঙ্গোপসাগর থেকে মিয়ানমারের সাগাইং পর্যন্ত। আন্তর্জাতিক প্রতিরক্ষা ম্যাগাজিন ডিফেন্স এক্সপ্রেস লিখেছে, বাংলাদেশের কৌশলগত আধুনিকায়ন এখন দক্ষিণ এশিয়ার একমাত্র নেটওয়ার্কড আকাশ প্রতিরক্ষা উদ্যোগ। এটি কার্যত ছোট দেশগুলোর জন্য এক উদাহরণ। এখন প্রতিটি রাডার ডাটা, প্রতিটি ট্রান্সমিশন একত্রিত হয়ে তৈরি করছে এক বিশাল তথ্যজাল, যাকে বলা হচ্ছে বাংলাদেশ এয়ার নেটওয়ার্ক আর্কিটেকচার।
বাংলাদেশের তুরস্ক ও চীনের সঙ্গে ক্রমবর্ধমান প্রতিরক্ষা সম্পর্ক এখন শুধু অস্ত্র বা প্রযুক্তির লেনদেন নয়, এটি আঞ্চলিক ক্ষমতার নতুন এক বাস্তবতা। দক্ষিণ এশিয়ার মানচিত্রে যেখানে ভারত ঐতিহ্যগতভাবে একক প্রভাব বিস্তার করত, সেখানে ঢাকার এই নতুন সামরিক পদক্ষেপ ভারতীয় কৌশলবিদদের জন্য এক নিঃশব্দ ধাক্কা হয়ে উঠছে। ভারতীয় সংবাদ মাধ্যম ও থিঙ্ক ট্যাঙ্কগুলো এই বিষয়টিকে একাধিক দিক থেকে বিশ্লেষণ করছে। হিন্দুস্তান টাইমস লিখেছে, বাংলাদেশের নতুন আকাশ প্রতিরক্ষা কাঠামো শুধু প্রযুক্তিগত উন্নতি নয়, এটি একটি আঞ্চলিক ক্ষমতার পুনর্বিন্যাস। টাইমস অফ ইন্ডিয়া তাদের সম্পাদকীয়তে উল্লেখ করেছে, ঢাকা এখন আর কেবল আঞ্চলিক প্রভাবের কেন্দ্র নয়, এটি ধীরে ধীরে এক স্বাধীন প্রতিরক্ষা স্থপতি হয়ে উঠছে। ভারতীয় প্রতিরক্ষা বিশ্লেষক অবিনাশ কুলকানি মন্তব্য করেছেন, চীন, তুরস্ক এবং বাংলাদেশের এই যৌথ প্রতিরক্ষা প্রক্রিয়া দক্ষিণ এশিয়ার নিরাপত্তা স্থিতি বদলে দিতে পারে। ভারতকে এখন তার পূর্ব সীমান্ত পুনর্বিবেচনা করতে হবে। দিল্লির সামরিক পরিসরে আলোচনার কেন্দ্রবিন্দু এখন এই প্রশ্ন, বাংলাদেশের এই উন্নয়ন কি ভারতীয় আকাশে প্রতিরক্ষার সীমার ভেতরে নজরদারির ঝুঁকি তৈরি করছে? ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল এস.আর. কাপুর বলেন, বাংলাদেশ এখন এমন প্রযুক্তি অর্জন করছে যা মিজোরাম ও মেঘালয়ের আকাশে কার্যত নজরদারি করতে পারবে। এটি কেবল সামরিক নয়, কূটনৈতিক প্রভাবও ফেলবে। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের এই অগ্রগতি শুধুমাত্র প্রতিরক্ষা সংক্রান্ত নয়, এটি এক ধরনের ভূ রাজনৈতিক বার্তা, আঞ্চলিক ভারসাম্য ফিরিয়ে আনার প্রচেষ্টা। কারণ দীর্ঘদিন ধরে ভারত যে প্রভাবলয় ধরে রেখেছিল তা এখন চ্যালেঞ্জের মুখে। চীনের অর্থনৈতিক বিনিয়োগ, তুরস্কের প্রতিরক্ষা সহযোগিতা এবং পাকিস্তানের কূটনৈতিক পুনরাগমন, এই ত্রিভুজ ভারতীয় নীতি নির্ধারকদের উদ্বিগ্ন করে তুলেছে। দিল্লি প্রকাশ্যে কিছু না বললেও দ্য হিন্দু জানিয়েছে, ভারতের সামরিক গোয়েন্দা বিভাগ নতুন নজরদারি পরিকল্পনা তৈরি করছে বাংলাদেশের পূর্বাঞ্চলীয় গতিবিধি পর্যবেক্ষণের জন্য। একই সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কার্যালয়ও দক্ষিণ এশিয়ার নতুন নিরাপত্তা বিন্যাস পর্যালোচনা শুরু করেছে। আন্তর্জাতিক বিশ্লেষক আলেকজান্ডার নারিস লিখেছেন, বাংলাদেশের এই পদক্ষেপকে কেবল প্রতিরক্ষা চুক্তি হিসেবে দেখা ভুল হবে। এটি আসলে সফট ব্যালেন্সিংয়ের একটি নির্দেশ, যা ভারতের একছত্র প্রভাবের বিপরীতে নতুন মেরু তৈরি করছে। দক্ষিণ এশিয়ার কূটনীতিতে এখন নতুন এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তুরস্ক, চীন ও বাংলাদেশের এই ত্রিমাত্রিক সম্পর্ক কি আগামী দশকে একটি প্রতিরক্ষা মেরু গঠন করবে? ভারতের কূটনৈতিক নীরবতা যেন তার উত্তর নিজেই দিয়ে দিচ্ছে। এই চুক্তির সবচেয়ে গভীর প্রভাব পড়বে স্থানীয় প্রতিরক্ষা শিল্পে। বাংলাদেশের প্রতিরক্ষা প্রকৌশল ইনস্টিটিউট ইতিমধ্যেই তুর্কি বিশেষজ্ঞদের সঙ্গে মিলে সফটওয়্যার ও গাইডেন্স মডিউল উন্নয়নে কাজ করছে। রাজশাহীর কারিগরি কেন্দ্র ও চট্টগ্রামের প্রতিরক্ষা ল্যাবে শুরু হয়েছে হিসার সিরিজের রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ। প্রাথমিকভাবে বাংলাদেশে হবে অ্যাসেম্বলিং ও ইন্টিগ্রেশন, পরবর্তী ধাপে স্থানীয় উৎপাদন। একসময় এই প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশ অন্য দেশকেও সাপ্লাই দিতে পারবে, এমন আশা ব্যক্ত করেছে ডেইলি সাবাহ। ফোর্সেস গোল 2030 এখন আর শুধু সামরিক প্রোগ্রাম নয়, এটি এক ধরনের জাতীয় ইঞ্জিনিয়ারিং পুনর্জাগরণ। এর মেরুদণ্ড হল প্রতিরক্ষা প্রযুক্তি এবং রাষ্ট্রীয় আত্মনির্ভরতা। ঢাকার উপকণ্ঠে একটি গোপন স্থাপনায় রাত তখন গভীর। বৃষ্টির পর বাতাসে ভেসে বেড়াচ্ছে কুয়াশা। একটি বিশাল ডিজিটাল ম্যাপ টেবিলে বাংলাদেশের আকাশের মানচিত্র ঝলমল করছে। স্ক্রিনে লাল বিন্দু, বঙ্গোপসাগর, মিয়ানমার সীমান্ত, উত্তরাঞ্চল। অপারেটর শান্ত গলায় জানালো, স্যার, হিসার ব্যাটারি 4 অনলাইন, সিপার লিঙ্ক সিঙ্ক্রোনাইজড। কমান্ডার ধীরে জানালার দিকে তাকালেন। বাইরে অন্ধকার, কিন্তু তার চোখে এক ঝিলিক, এক ভবিষ্যৎ যা প্রযুক্তি দিয়ে রচিত। বাংলাদেশের আকাশ এখন শুধু সুরক্ষিত নয়, এটি ক্রমশ হয়ে উঠছে এক রাজনৈতিক প্রতীক, যেখানে প্রতিটি রাডার, প্রতিটি সিগন্যাল এক নতুন ভূ রাজনৈতিক বার্তা। ঢাকার আকাশে রাত গভীর, মেঘের চাদরে ঢেকে আছে শহর। সেনা সদর দপ্তরের গোপন ঘরে আলো আঁধারির মাঝে কড়া নজরদারির পর্দা। জেনারেল রেজওয়ান দাঁড়িয়ে জানালার ধারে, হাতে কফির কাপ, চোখে ঘুম নেই। টেবিল জুড়ে ইলেকট্রনিক স্ক্রিনে সারা দেশের আকাশের লাইভ ম্যাপ। হঠাৎ করেই লাল সংকেত। কক্সবাজার সীমান্তে অজ্ঞাত এক ফ্রিকোয়েন্সির ড্রোন ধরা পড়েছে রাডারে। সেনা কর্মকর্তা চাপা গলায় বলেন, স্যার, এটা আমাদের আকাশে আসা নতুন চ্যালেঞ্জ। ভারতীয় নয়, মিয়ানমার নয়, এবার প্রযুক্তির খেলা শুরু হয়েছে। এই নিঃশব্দ যুদ্ধে গোটা দেশের নিরাপত্তা ঝুলে গেছে এক অনিশ্চিত সুতোয়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো শিরোনাম ছাপে, বাংলাদেশ আকাশ প্রতিরক্ষায় যুগান্তকারী পরিবর্তন।
ইউক্রেন রাশিয়া যুদ্ধ থেকে গাজা উপত্যকা, আফ্রিকার মরুভূমি থেকে পূর্ব ইউরোপ, ড্রোন এখন সবখানেই যুদ্ধের চালিকা শক্তি। বড় দেশগুলো আগেই বুঝে গেছে ভবিষ্যতের যুদ্ধ হবে অদৃশ্য শত্রু, সাইলেন্ট হামলার। বাংলাদেশও তাই বুঝেছে। দেশের সীমান্তে যখনই দেখা যাচ্ছে অজ্ঞাত ড্রোনের আনাগোনা, তখন বোঝা গেছে প্রথাগত আকাশ প্রতিরক্ষা যথেষ্ট নয়। দেশের নিরাপত্তা বিশ্লেষক মঈনুদ্দিন আহমেদ বলেন, ড্রোন এখন শুধু বড় যুদ্ধ নয়, সীমান্তে চোরাচালান, গোয়েন্দা তথ্য, এমনকি সন্ত্রাসী কর্মকাণ্ডেও ব্যবহৃত হচ্ছে। জাতীয় নিরাপত্তা কাউন্সিলের তথ্য অনুযায়ী কেবল গত 1 বছরে 12টি অজ্ঞাত ইউএভি বাংলাদেশ সীমান্ত অতিক্রম করেছে। এর অর্ধেকই ছিল অপরাধমূলক মিশনে। এই পরিস্থিতিতে বাংলাদেশ যে যুগান্তকারী সিদ্ধান্ত নিতে যাচ্ছে তা হল তুরস্কের বিখ্যাত ইলতের J-350 অ্যান্টি ড্রোন সিস্টেম সংগ্রহ। বোয়াজাতি সাবুমা টেকনোলজির এই প্রযুক্তিকে শুধু ড্রোন কিলার বললে কম বলা হয়। এটি একটি সম্পূর্ণ ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট। সামরিক জার্নালগুলো লিখেছে, একটি মাত্র J-350 শতাধিক ড্রোনকে মুহূর্তেই অকার্যকর করে দিতে পারে। তুরস্কের সশস্ত্র বাহিনী ইতিমধ্যে এই সিস্টেমকে যুদ্ধের ময়দানে ব্যবহার করে সাড়া ফেলে দিয়েছে। সিরিয়া, লিবিয়া, কারাবাখ সবখানেই J-350 গোপন নরম কিল মিশন কিংবদন্তি হয়ে গেছে। তুরস্কের নিরাপত্তা বিশ্লেষক বারান কায়া বলেন, এই প্রযুক্তি পেলে সীমান্ত নিরাপত্তায় বাংলাদেশ একটা বিপ্লব ঘটাতে পারবে। এই অ্যান্টি ড্রোন সিস্টেম কিভাবে কাজ করে? 1. শক্তিশালী সেন্সর। প্রথমেই রেডিও ফ্রিকোয়েন্সি সেন্সর আশেপাশের বিস্তৃত এলাকায় যে কোনো ড্রোনের সংকেত ধরতে পারে। 2. 3D পালস ড্রপলার রাডার। শনাক্তের পর মিলিমিটারে মাপা নিখুঁততায় ড্রোনের অবস্থান, উচ্চতা, গতি ও দিক নির্ণয় করে। 3. ইলেকট্রনিক কাউন্টার মেজার বা জ্যামার। সব তথ্য সংগ্রহের পর ভয়ঙ্কর জ্যামার ব্যবহার করে ড্রোন নিয়ন্ত্রণ সংযোগ মুহূর্তে বিচ্ছিন্ন হয়। ড্রোন হয় নিজে থেকেই পড়ে যায় অথবা নিজের ঘাঁটিতে ফিরে যেতে বাধ্য হয়। এটা সফট কিল, কোনো গোলা, কোনো বিস্ফোরণ নয়। ফলে জনবহুল স্থানে সংবেদনশীল এলাকায় ন্যূনতম ক্ষয়ক্ষতি ছাড়া ড্রোন হুমকি জিরো করা যায়। বিশ্বের অন্য যে কোনো সিস্টেমের চেয়ে একে এগিয়ে রাখে তার সিমালটেনিয়াস মাল্টিপল ড্রোন জ্যামিং ক্ষমতা এবং ব্যাপক ফ্রিকোয়েন্সি কভারেজ, 400 থেকে 6000 মেগাহার্জ পর্যন্ত। বাংলাদেশের বিশাল সীমান্ত, বিশেষত পার্বত্য চট্টগ্রাম, মিয়ানমার সীমান্ত ও রোহিঙ্গা ক্যাম্প নতুন নতুন হুমকির কেন্দ্র। ড্রোনের মাধ্যমে মাদক, অস্ত্র, এমনকি মানব পাচারও হচ্ছে বলে গোয়েন্দা সংস্থার তথ্য। জাতীয় নিরাপত্তা বিশ্লেষক আব্দুল হালিম বলেন, এখন প্রতিদিনই নতুন নতুন ধরনের ড্রোন সীমান্তে দেখা যাচ্ছে। এগুলোকে টার্গেট না করলে নিরাপত্তা দুর্বল হয়ে পড়বে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি ও পায়রা সমুদ্র বন্দর, বঙ্গবন্ধু টানেল, পদ্মা সেতু, দেশের কৌশলগত স্থাপনাগুলো এখন শত্রুপক্ষের নজরদারিতে। ড্রোন হামলা বা গোয়েন্দা কার্যক্রম ঠেকাতে এমন প্রযুক্তি চেয়েছিল বাংলাদেশ। সরকারি সূত্র মতে ফোর্সেস গোল 2030-র আওতায় এই ধরনের এয়ারশিল্ড প্রযুক্তি আনার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে। বিশেষজ্ঞরা বলছেন, আগে যেসব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল তা মূলত বড় বিমান, মিসাইল ঠেকাতে কার্যকর। ড্রোনের বিপক্ষে সেগুলো প্রায় অসহায়। J-350 এর ডিরেক্টেড এনার্জি ভিত্তিক প্রযুক্তি থাকায় ড্রোন হান্টে বাংলাদেশের অবস্থান হবে বিশ্বমানের। এই চুক্তির খবরে ভারতীয় প্রতিরক্ষা মহলে তোলপাড়। তা হিন্দু পত্রিকা বলছে, বাংলাদেশ যখন তুরস্ক থেকে বিশ্বমানের অ্যান্টি ড্রোন প্রযুক্তি সংগ্রহ করছে, তখন আঞ্চলিক শক্তির হিসাব পাল্টে যাবে। ভারতের প্রতিরক্ষা বিশ্লেষক রাহুল সিং বলছেন, বাংলাদেশের হাতে J-350 মানে আমাদের সীমান্তে ব্লাইন্ড স্পট। যে কোনো গোয়েন্দা ড্রোন এই সিস্টেমে পড়লে সে আর ফিরবে না। তুরস্ক, বাংলাদেশ, পাকিস্তান প্রতিরক্ষা অক্ষ নিয়ে দিল্লিতে নীরব শঙ্কা। কারণ এই প্রযুক্তি হাতে থাকলে সীমান্তে নজরদারির ভারসাম্য বাংলাদেশের দিকে চলে যাবে। প্রতিরক্ষা মহলের অনেকে মনে করছেন, এটি শুধুই সামরিক চুক্তি নয়, এটা বাংলাদেশের কৌশলগত স্বপ্নের এক নতুন অধ্যায়। তুরস্কের সঙ্গে বাংলাদেশের সামরিক ও প্রযুক্তিগত অংশীদারিত্ব সম্প্রতি এক নতুন মাত্রা পেয়েছে। TRZ-300 টাইগার রকেট, কোবরা 2 সাজোয়া যান, নৌবাহিনীর জন্য করভেট যুদ্ধজাহাজ, সব মিলিয়ে দুই দেশের মধ্যে টেকনোলজি শেয়ারিং নজিরবিহীন। তুর্কি নিরাপত্তা বিশেষজ্ঞ ওমের ইলহান বলছেন, বাংলাদেশ এখন শুধু ক্রেতা নয়, প্রযুক্তি সহযোগী। এই অংশীদারিত্ব ভবিষ্যতে নিজস্ব প্রযুক্তির উৎপাদন ও রক্ষণাবেক্ষণের সক্ষমতা এনে দেবে। বাংলাদেশের হাতে J-350 অ্যান্টি ড্রোন প্রযুক্তি আসলে শুধু অস্ত্র নয়, একটি প্রতিরক্ষামূলক ঢাল। এর মাধ্যমে বাংলাদেশের আকাশ শুধুই সুরক্ষিত হবে না, বরং আঞ্চলিক শক্তির খেলায় দেশের অবস্থান নেক্সট লেভেলে পৌঁছাবে। বিশ্লেষকরা বলছেন, এটা দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রযুক্তি, আকাশ যুদ্ধের নতুন অধ্যায়। বিশ্বজুড়ে এখন যুদ্ধের সংজ্ঞা বদলে যাচ্ছে। প্রতিটি বড় প্রকল্প, প্রতিটি কৌশলগত নগর এখন ড্রোনের হুমকিতে। বাংলাদেশ এই পরিবর্তনের যুগে নিজের আকাশ নিরাপত্তা বলয়কে শক্তিশালী করার দিকেই এগোচ্ছে।
বহুদূরের আকাশে জ্বলে ওঠে এক অজানা আলো। রাতের ঢাকায় ছড়িয়ে পড়ে সতর্কতার হাওয়া। সেনা সদর দপ্তরের রাডার কক্ষে অপারেটর আসিফের গলায় উৎকণ্ঠা, স্যার, অজানা এক ফ্রিকোয়েন্সি আবার ঢুকেছে, এবার কি করব? জেনারেল রেজওয়ানের ঠোঁটে এক শান্ত দৃঢ় হাসি। তুর্কি ঢালের নিচে এখন আমাদের আকাশ, আসিফ, এবার কেউ ঢুকতে পারবে না। টেবিল জুড়ে ছড়িয়ে থাকা ইলেকট্রনিক ম্যাপে সবুজ রেখা। বাংলাদেশের আকাশ সুরক্ষিত, কিন্তু ভূরাজনীতির এই নতুন খেলার মাঠে শত্রু কখন, কোথা থেকে কিভাবে আসবে তা শুধু সময়ই বলে দেবে। ঢাকা ক্যান্টনমেন্টের উত্তর প্রান্তে যখন রাত নেমেছে, তখন আকাশটা কেমন যেন থমথমে। চারিদিকে ঘন কালো মেঘ, দূরে কোথাও বজ্রপাতের আলোয় আলোকিত হয় এক মুহূর্তের জন্য বিমানঘাটির ছায়ামূর্তি। কন্ট্রোল টাওয়ারের কাচের জানালায় প্রতিফলিত হচ্ছে লাল আলো। মনিটরে একটির পর একটি গ্রাফ। চীনের J-10C যুদ্ধবিমান, ইতালির রাফায়েল, পাকিস্তানের F-17 থান্ডার, প্রতিটির টেকনিক্যাল ডাটা ঝলকাচ্ছে স্ক্রিনে। বিমান বাহিনীর এক সিনিয়র অফিসার নীরবে দাঁড়িয়ে আছেন জানালার সামনে। বাইরে একদল তরুণ পাইলট রাতভর সিমুলেটর ট্রেনিংয়ে ব্যস্ত, কিন্তু তার চোখে উদ্বেগ। কারণ জানেন, শুধু যুদ্ধবিমান কেনা মানেই শক্তি নয়, বিমান ও পাইলট এই দুয়ের মধ্যে দূরত্ব যদি থাকে, সেটাই সবচেয়ে ভয়ঙ্কর। তার পেছনে কেউ একজন ধীর গলায় বললেন, স্যার, পাইলটরা এখনো সাবসনিক ট্রেনারে ট্রেনিং নিচ্ছে, কিন্তু J-10C তো ম্যাক 2 গতিতে চলে। অফিসার নীরবে বললেন, একটা ভুল সিদ্ধান্ত। আকাশের উপরই নির্ভর করছে রাষ্ট্রের ভবিষ্যৎ। সেই মুহূর্তেই যেন দূরে কোথাও আকাশ কেঁপে উঠল। বাংলাদেশের নতুন এক অধ্যায়ের সূচনা হলো। অন্তর্বর্তী সরকারের ঘোষণাটি ছিল আকস্মিক, কিন্তু পরিকল্পনাটি বহু পুরনো। প্রায় $2.2 বিলিয়ন একটি মহাকাব্যিক সামরিক চুক্তি। চীনের কাছ থেকে প্রায় 20টি J-10C যুদ্ধবিমান ক্রয়ের সিদ্ধান্ত। এর আগে ইতালির সঙ্গে রাফায়েল চুক্তি এবং পাকিস্তানের সঙ্গে F-17 থান্ডার প্রকল্পের কথাবার্তাও চলছিল। বিশেষজ্ঞরা বলছেন, এটি ফোর্সেস গোল 2030-র দ্বিতীয় পর্বের বাস্তব রূপ। কিন্তু প্রশ্ন একটাই, এই আধুনিক বিমানের সঙ্গে তাল মেলাতে পারবে কি আমাদের পাইলটরা? চীনের J-10C হল 4.5 প্রজন্মের যুদ্ধবিমান। অত্যাধুনিক AESA রাডার, ফ্লাই বাই ওয়্যার কন্ট্রোল সিস্টেম, গ্লাস ককপিট এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুটে সজ্জিত। কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীর বিদ্যমান প্রশিক্ষণ বিমানগুলো এখনও সাবসনিক, সর্বোচ্চ 700 থেকে 800 কিলোমিটার গতির। এক সামরিক কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বলেন, আপনি যদি পাইলটকে 800 কিলোমিটার গতিতে ট্রেনিং দেন আর হাতে ধরিয়ে দেন 2600 কিলোমিটার গতির J-10C, সে আকাশে নয়, মাটিতেই যুদ্ধ হারবে। এই বাস্তবতাই এখন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যুদ্ধবিমানের জগতে গতি মানেই জীবন। সাবসনিক ট্রেনারে ট্রেনিং নেওয়া পাইলটদের জন্য সুপারসনিক যানে ওঠা অনেকটা নদী থেকে হঠাৎ সাগরে ঝাঁপ দেওয়ার মতো। রাশিয়ার রিয়াক 130 ট্রেনার একসময় ছিল বাংলাদেশের গর্ব, কিন্তু সেটি তৈরি হয়েছিল রুশ যুদ্ধবিমান পরিচালনার জন্য, চীনা বিমানের জন্য নয়। এখন যেহেতু বাংলাদেশ চীনের প্ল্যাটফর্মে সরে যাচ্ছে, সেই প্রশিক্ষণও অচল হয়ে পড়েছে। যুদ্ধবিমানের ট্রেনিংয়ের 3টি ধাপ: বেসিক, অ্যাডভান্স এবং লিড ইন ফাইটার ট্রেনিং। প্রথম ধাপে ক্লেড ব্লিউ ট্রেনার যথেষ্ট, কিন্তু দ্বিতীয় ও তৃতীয় ধাপে প্রয়োজন সুপারসনিক ট্রেনার। এখানে আসে JL-10 ফ্যালকন বা L-15। এটি চীনের হংদু এভিয়েশন ইন্ডাস্ট্রির এক বিপ্লব। 4.5 ও 5ম প্রজন্মের যুদ্ধবিমান J-10C, J-20, J-35 সবগুলোর প্রশিক্ষণ একই প্ল্যাটফর্মে সম্পন্ন করা যায় এই বিমানের মাধ্যমে। চীনের সামরিক মুখপাত্র ইউ কিয়াং একবার বলেছিলেন, L-15 কেবল প্রশিক্ষণ বিমান নয়, এটি ভবিষ্যতের ফাইটার পাইলট তৈরির একমাত্র সেতুবন্ধন। 2025 সালের শুরুতে চীন বাংলাদেশের হাতে তুলে দেয় এক প্রস্তাব, 20টি J-10C'র সঙ্গে সমন্বিতভাবে আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থা ও JL-10 ফ্যালকন ট্রেনার সরবরাহের অফার। এই অফারের অন্তর্ভুক্ত ছিল সম্পূর্ণ সিমুলেশন নেটওয়ার্ক, ইলেকট্রনিক ওয়ারফেয়ার ল্যাব, ডিজিটাল ফ্লাইট ট্রেনিং সেন্টার এবং 20 বছরের পাইলট রোটেশন প্রোগ্রাম। বাংলাদেশের জন্য এটি শুধু প্রশিক্ষণ নয়, ভবিষ্যতের 5ম প্রজন্মের বিমান যেমন J-35 পরিচালনার প্রস্তুতিও বটে। চীনের গ্লোবাল টাইমস এক প্রতিবেদনে লেখে, বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ যার হাতে এমন একটি প্যাকেজ অফার গেছে, যা একসাথে যুদ্ধবিমান ও প্রশিক্ষণ ব্যবস্থার যুগল সমন্বয়। এমন একটি অফার তুরস্ক 1980 সালে হারিয়েছিল। ইউরোফাইটার টাইফুন প্রকল্পে যুক্ত হওয়ার সুযোগ এসেছিল, কিন্তু যুক্তরাষ্ট্রের চাপের মুখে ফিরিয়ে দেয়। আজ তুরস্ক সেই একই বিমান কিনছে পশ্চিমাদের কাছ থেকে 2 দশক দেরিতে, বহুগুণ বেশি দামে।
সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্যের সবচেয়ে সমৃদ্ধ বিমান শক্তি। তাদের হাতে রয়েছে ৩৩৪টি যুদ্ধবিমান, ৫৫টি F-16, ৪৪টি মেরাজ 2000 এবং নতুন করে ৮০টি রাফায়েল অর্ডার করা হয়েছে ফ্রান্স থেকে। তবু তারা পশ্চিমা নয়, চীনা প্রশিক্ষণ বিমান বেছে নিয়েছে। চীন থেকে ৩২টি L-15 ট্রেনার অর্ডার করেছে UAE। এর মধ্যে ৬টি ইতিমধ্যেই তাদের হাতে পৌঁছেছে। আল আরাবিয়াতে এক সামরিক বিশ্লেষক বলেন, চীনের L-15 হল নতুন শতাব্দীর ট্রেনার। এটি শুধু শেখায় না, মানসিকভাবে প্রস্তুত করে ভবিষ্যৎ যুদ্ধের জন্য। তাদের যুক্তি, আমেরিকার সঙ্গে সম্পর্ক থাকলেও প্রযুক্তি স্বাধীনতা রাখতে চায় আমিরাত, আর L-15 তাদের দেয় সেই স্বাধীনতা। বাংলাদেশে এখন সেই ক্রস রোডে দাঁড়িয়ে। চীনের সঙ্গে এই ট্রেনার চুক্তি মানে শুধু প্রযুক্তি নয়, স্বাধীন সামরিক সক্ষমতার দিকে যাত্রা। চীন এখন দক্ষিণ এশিয়ায় সামরিক সফট পাওয়ার বিস্তারে ব্যস্ত। ভারতকে ঘিরে ৩ দিক থেকে টেকনোলজিক্যাল আর্ক তৈরি করছে পাকিস্তান, মিয়ানমার এবং বাংলাদেশ। ভারতের একাধিক প্রতিরক্ষা বিশ্লেষক এই চুক্তিকে বলছেন এয়ার এনসার্কেলমেন্ট ডক্ট্রিন। ইন্ডিয়া টুডের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের হাতে যদি J-10C আসে, তাহলে পূর্ব দিকের আকাশে ভারতের বিমান শক্তির একছত্র আধিপত্য থাকবে না। তাদের আরও দাবি, চীনের প্রশিক্ষণ প্যাকেজের ভেতরে রয়েছে তথ্য প্রযুক্তির গভীর সংযোগ। ভারতের এক সাবেক বিমান অধিনায়ক আশঙ্কা প্রকাশ করে বলেন, প্রশিক্ষণ সিস্টেম মানে শুধু ফ্লাইট নয়, ডাটা, আর ডাটা মানে নিয়ন্ত্রণ। কিন্তু বাংলাদেশের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা এই আশঙ্কাকে রাজনৈতিক অপপ্রচার বলে উড়িয়ে দিয়েছেন। তাদের মতে, যে দেশ তার সার্বভৌম আকাশে অন্যের নিরাপত্তা নির্ভর করে, সে দেশ স্বাধীন নয়। বাংলাদেশ সেই ভুল করবে না। চীনের নতুন প্রজন্মের যুদ্ধবিমান J-35, যার স্টেলথ ক্ষমতা এবং AES এর রাডারযুক্ত ফায়ার কন্ট্রোল সিস্টেম একে যুক্তরাষ্ট্রের F-35 এর প্রতিদ্বন্দ্বী করে তুলেছে। চীনা কূটনীতিকরা ইঙ্গিত দিয়েছেন, বাংলাদেশ যদি JL-10 প্রশিক্ষণ প্রোগ্রামে যুক্ত হয়, ভবিষ্যতে J-35 ক্রয়ের ক্ষেত্রেও অগ্রাধিকার পাবে। এর মানে বাংলাদেশের বিমান বাহিনী ২০ বছরের মধ্যে দক্ষিণ এশিয়ার একমাত্র স্টেলথ রেডি বাহিনীতে পরিণত হতে পারে। বাংলাদেশ ইতিমধ্যেই কিল চেইন ইন্টিগ্রেশনের পরিকল্পনা শুরু করেছে। রাডার, AVX এবং কমান্ড সেন্টারের সমন্বয়ে এমন এক নেটওয়ার্ক যা ২৫০ কিলোমিটার দূর থেকে শত্রু শনাক্ত করে তাৎক্ষণিক হামলা পরিচালনা করতে পারবে। এই সমন্বয়ের কেন্দ্রে থাকবে J-10C এবং তার মস্তিষ্ক হবে JL-10 প্রশিক্ষণ নেটওয়ার্ক। চীন অফার করেছে পুরো প্যাকেজ, যার মূল্য প্রায় $1 বিলিয়ন। এর সঙ্গে যুক্ত থাকবে ইলেকট্রনিক ওয়ারফেয়ার ট্রেনিং, কিল চেইন লজিস্টিক এবং ফ্লাইট টেস্ট সিমুলেশন। বাংলাদেশের বিমান বাহিনীর এক সিনিয়র কর্মকর্তা বলেন, এটি শুধু বিমান কেনা নয়, এটি যুদ্ধের নতুন ভাষা শেখা। রাত ২টা, কুর্মিটোলার এয়ারবেজের টেস্ট ফ্লাইটের প্রস্তুতি চলছে। একটি ছোট কালো ট্রেনার বিমান JL-10 ফ্যালকনের প্রোটোটাইপ আকাশে উঠতে প্রস্তুত। রানওয়ের পাশে দাঁড়িয়ে তরুণ পাইলট তন্ময় ফ্লাইট স্যুট ঠিক করছে। মুখে হালকা হাসি, কিন্তু চোখে অনিশ্চয়তার ছায়া। তার ট্রেনার মেজর রাশেদ চুপচাপ বললেন, এই বিমানটা শুধু ট্রেনার না, এটি বাংলাদেশের ভবিষ্যৎ। রানওয়ের বাতিগুলো জ্বলে উঠল, ইঞ্জিন গর্জে উঠল, শব্দে পুরো ঘাঁটি কেঁপে উঠল। দূরের টাওয়ারে লাল আলো জ্বলল, পারমিশন টু টেক অফ। বিমানটি মাটি ছাড়ল, রাতের আকাশে মিলে গেল তার নীলচে ধোঁয়া। রাডারে একটি মাত্র বিন্দু, ধীরে ধীরে ঊর্ধ্বগামী। হঠাৎই কন্ট্রোল রুমে সবাই নীরব। স্ক্রিনে দেখা যাচ্ছে বাংলাদেশের প্রথম সুপারসনিক ট্রেনার আকাশে পা রেখেছে। সেটি এখন দেশের ইতিহাসের নতুন অধ্যায়ের সূচনা করছে। কিন্তু সেই আকাশের নিচে নীরব এক প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। চীনের নকশা, ভারতের উদ্বেগ এবং বাংলাদেশের ভবিষ্যৎ। কন্ট্রোল রুমের ভেতরে এক কর্মকর্তা ধীরে বললেন, আমরা আকাশ জয় করতে চলেছি, কিন্তু এই নীল আকাশই কি একদিন যুদ্ধক্ষেত্র হয়ে উঠবে? বাইরে বজ্রপাত হলো। এক মুহূর্তের জন্য আকাশে আলোকিত হলো বাংলাদেশের পতাকা। তারপর আবার নিস্তব্ধতা, এক নিঃশব্দ ঝড় যা এখনো নামেনি। ঢাকার বিমান বাহিনী সদর দপ্তরের ভেতর মৃদু আলো জ্বলছে। কাচের জানালার ওপারে নিস্তব্ধ আকাশ, কিন্তু ভেতরে চলছে অদৃশ্য ঝড়। নতুন এক সিদ্ধান্তের জন্য দেশের সামরিক ইতিহাসে হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত এটি। একটি বড় স্ক্রিনে ভেসে উঠছে ৩ দেশের পতাকা, তুরস্ক, চীন, পাকিস্তান। টেবিলের ওপর বসে আছেন বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তারা, হাতে ফাইল, চোখে গোপন উত্তেজনা। একজন তরুণ অফিসার ধীরে বলে উঠলেন, স্যার, হিসার ও সাইপার দুটো সিস্টেম একসাথে নিলে আমরা দক্ষিণ এশিয়ার সবচেয়ে সুরক্ষিত আকাশ তৈরি করতে পারবো। চারদিক নিস্তব্ধ, শুধু রাডারের আলোয় ঝলসে উঠছে মুখগুলো। ঢাকার আকাশে শুরু হলো এক নতুন অধ্যায়ের গল্প, একটা ছোট দেশের বড় আকাশের স্বপ্ন।
গত 1 বছরে বাংলাদেশ যত সামরিক চুক্তি করেছে তা আগের 15 বছরে হয়নি। তুরস্ক, চীন, পাকিস্তান এই 3 দেশের সঙ্গে ধারাবাহিক বৈঠক ও প্রযুক্তি স্থানান্তরের চুক্তি বদলে দিয়েছে বাংলাদেশের প্রতিরক্ষা মানচিত্র। আওয়ামী লীগ আমলে যেখানে পশ্চিমা নির্ভরতা ছিল স্পষ্ট, সেখানে নতুন সরকার কৌশলগতভাবে নেমেছে বহুমুখী প্রতিরক্ষা নীতিতে। এর লক্ষ্য একটাই, স্বাধীন কৌশলগত সার্বভৌমত্ব। এশিয়া টাইমসের বিশ্লেষণে বলা হয়েছিল, তুরস্কের সঙ্গে সাইপার চুক্তি দক্ষিণ এশিয়ার আকাশে শক্তির ভারসাম্য বদলে দেবে। এই সাইপার হচ্ছে লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম, যা 150 কিলোমিটার দূর থেকে যে কোনো শত্রু বিমান বা মিসাইল ধ্বংস করতে সক্ষম। আর এর সঙ্গে যুক্ত হতে চলেছে হিসার মিড রেঞ্জ সিস্টেম, যার বিশেষত্ব হল একসঙ্গে শতাধিক টার্গেট ট্র্যাক করা এবং মুহূর্তে 50টির বেশি মিসাইল উৎক্ষেপণ। বাংলাদেশের এই আগ্রহের খবর ছড়িয়ে পড়তেই দক্ষিণ এশিয়ার কৌশলগত মহলে আলোড়ন। একজন মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক বিশ্লেষক লিখেছেন, ঢাকা যে কূটনৈতিকভাবে এমন সাহসী হবে তা দিল্লি কখনো ভাবেনি। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান একসময় বলেছিলেন যে আকাশ নিজের নয়, সেই দেশের স্বাধীনতা কেবল নামমাত্র। বাংলাদেশ হয়তো ঠিক এই দর্শনই অনুসরণ করছে। তুরস্কের তৈরি হিসার ও সাইপার মিসাইল সিস্টেম আসলে এক মাল্টি লেয়ার্ড স্টিল ডোম। একটি স্তর ধ্বংস করবে নিম্ন উচ্চতার হুমকি, আরেকটি আক্রমণ করবে দূরপাল্লার টার্গেটকে। ফলাফল পুরো আকাশের ওপর এক অদৃশ্য ঢাল। তুর্কি প্রতিরক্ষা সংস্থা আসেলসান এবং রকেটসান এর এই প্রযুক্তি এখন ইউক্রেন, ইন্দোনেশিয়া ও বাংলাদেশের নজরে। তুর্কি সংবাদ মাধ্যম দ্য উইক জানিয়েছে, বাংলাদেশের আগ্রহ শুধু ক্রয়ে নয়, প্রযুক্তি স্থানান্তরেও। ঢাকার সামরিক মহল বলছে, হিসার সিস্টেমের ব্যাটারি লেভেলে 18টি রেডি টু ফায়ার মিসাইল আর ব্যাটালিয়ন লেভেলে 54টি মিসাইল স্থাপন করা যাবে। একসাথে 100 টার্গেট ট্র্যাক করতে পারবে এই সিস্টেম, যেটা ভারতের বর্তমান আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের সক্ষমতার চেয়েও উন্নত। বাংলাদেশের বিমান বাহিনীর ইতিহাসে সবচেয়ে আলোচিত পদক্ষেপ চীনের জে-10C যুদ্ধবিমান ক্রয়ের সবুজ সংকেত। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে আধুনিক ফাইটার ফ্লিটে যুক্ত হতে চলেছে এই চতুর্থ প্রজন্মের জেট, যা ইতোমধ্যে পাকিস্তানের বহরে ব্যবহৃত হচ্ছে। চীনা কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশ ও চীনের প্রতিরক্ষা সহযোগিতা এখন কৌশলগত পর্যায়ে পৌঁছেছে। জে-10C তার প্রতীক। এই জেটগুলিতে যুক্ত হচ্ছে PL-15 দীর্ঘ পাল্লার এয়ার টু এয়ার মিসাইল, যা ভারতীয় রাফালের মেটেওর মিসাইলের সমমানের। ঢাকা এখন চাইছে তুর্কি এয়ার ডিফেন্স সিস্টেমের সঙ্গে এই জে-10C যুক্ত করে এক সমন্বিত যুদ্ধ সক্ষমতা তৈরি করতে। সামরিক সূত্র মতে, এটি দক্ষিণ এশিয়ার প্রথমবারের মতো তুর্কি চীনা হাইব্রিড এয়ার কমান্ড নেটওয়ার্ক, যার নিয়ন্ত্রণে থাকবে বাংলাদেশ নিজেই। বিশ্লেষকরা মনে করেন, বাংলাদেশের সামরিক উন্নয়নের পরবর্তী ধাপ হবে মিসাইল সক্ষমতা বৃদ্ধি। তুরস্ক ও চীনের সীমাবদ্ধতার কারণে এই খাতে সম্ভাব্য সহযোগী হতে পারে পাকিস্তান। ইসলামাবাদের হাতে রয়েছে শাহিন ও নাসার সিরিজ সহ একাধিক কনভেনশনাল ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল প্রযুক্তি, যা আঞ্চলিক প্রতিরক্ষা ভারসাম্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তুরস্কের সাহায্যে ড্রোন উৎপাদন এবং পাকিস্তানের সহযোগিতায় মিসাইল নেটওয়ার্ক গঠন, এই দুই মিলনেই জন্ম নেবে বাংলাদেশের নিজস্ব প্রতিরক্ষা শিল্প, যেটি কেবল সামরিক সক্ষমতা নয়, আঞ্চলিক ভূরাজনীতি মানচিত্রও বদলে দিতে পারে। এমন খবর দিল্লি পর্যন্ত পৌঁছাতে দেরি হয়নি। ভারতীয় মিডিয়া ও কৌশলবিদদের মধ্যে শুরু হয়েছে অস্থিরতা। নিউজ 18-এর প্রতিরক্ষা বিশ্লেষক পারাক্ষিত সিং সরাসরি লেখেন, বাংলাদেশ হয়তো আমাদের পরবর্তী ইউক্রেন হতে পারে। এখনই ব্যবস্থা না নিলে একদিন কিউবা পরিস্থিতি তৈরি হবে। এই মন্তব্যে ভারতের ভেতর থেকেই বিতর্ক শুরু হয়। একদল বিশ্লেষক বলেন, বাংলাদেশ তার সার্বভৌম অধিকারের চর্চা করছে, আর অন্য দল চায় সরাসরি ব্লকেড বা সামরিক চাপ প্রয়োগ। এই আতঙ্কের মূল কারণ একটাই, বাংলাদেশের প্রতিরক্ষা কৌশল আর ভারতের নিয়ন্ত্রণে নেই। একজন প্রাক্তন ভারতীয় জেনারেল স্বীকার করেছেন, আমরা অভ্যস্ত ছিলাম এমন এক বাংলাদেশের সঙ্গে যে আমাদের অনুমতি ছাড়া কিছুই করে না, কিন্তু এখন তারা নিজেদের জন্য ভাবছে, এটাই ভয়। দিল্লির কৌশলগত মহলে যখন বাংলাদেশের নতুন প্রতিরক্ষা চুক্তির খবর পৌঁছায়, তখন শুরু হয় এক অভ্যন্তরীণ বিতর্ক। এটা কি কূটনৈতিক সংকট, নাকি দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাবের সীমারেখা ভাঙার প্রথম ইঙ্গিত? ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যমগুলোতে তখন একের পর এক বিশ্লেষণ প্রকাশিত হতে থাকে। নিউজ 18-এর কলামিস্ট পারাক্ষিত সিং লিখলেন, বাংলাদেশের এই প্রতিরক্ষা উদ্যোগ ভারতীয় নিরাপত্তার জন্য এক অদৃশ্য চ্যালেঞ্জ। যদি এখনই ব্যবস্থা না নেওয়া হয়, ভবিষ্যতে এটি কিউবান সংকটের মতো পরিস্থিতি তৈরি করতে পারে। এই লেখাটিই ছিল ভারতীয় মিডিয়া রাজনীতিতে আগুনের স্ফুলিঙ্গ। কিছু চ্যানেল প্রকাশ্য বলতে শুরু করলো, ঢাকাকে সামরিকভাবে চাপে আনতে হবে। কয়েকটি থিঙ্ক ট্যাঙ্ক তো প্রকাশ্যে বলল, প্রয়োজনে ইনভেশনই একমাত্র পথ। কিন্তু বাস্তব বিশ্লেষণ বলছে, এই বক্তব্য রাজনৈতিক আবেগের চেয়ে বেশি কিছু নয়। দিল্লির সামরিক পরিকল্পনাবিদদের অভ্যন্তরীণ রিপোর্টে স্পষ্টভাবে উল্লেখ আছে, ভারত ইতিমধ্যে দুই ফ্রন্টে, চীন ও পাকিস্তান, প্রবল চাপে রয়েছে। একসাথে তৃতীয় ফ্রন্ট খোলা মানে সামরিক ভারসাম্যের বিপর্যয়। কার্নেগি ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, ভারত যদি একসঙ্গে 3টি থিয়েটারে সামরিক উত্তেজনা বজায় রাখে, তাহলে তার
প্রতিরক্ষা বাজেটের অর্ধেকই অকার্যকর হয়ে পড়বে। অর্থনৈতিকভাবে এই বাস্তবতা আরও জটিল। দ্য প্রিন্টের অর্থনীতিবিদ অরিন্দম সুব্রহ্মণ্যম লিখেছেন, ভারত এখনও যুক্তরাষ্ট্র নয়। তার জিডিপি বৃদ্ধির হার প্রতিরক্ষা ব্যয়ের তুলনায় ধীর। একটি আঞ্চলিক যুদ্ধ মানে মুদ্রাস্ফীতি, আমদানি সংকট এবং বিনিয়োগে ধস। কৌশলগতভাবে ভারত দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় অর্থনীতি হলেও তার প্রতিরক্ষা সরঞ্জাম এখনও আমদানি নির্ভর। ফরাসি রাফাল, রুশ S-400, ইসরায়েলি স্পাইক সবই বহির্ভরশীল প্যাকেজ। ফলে দীর্ঘস্থায়ী যুদ্ধ বা ইনভেশন ভারতের সামরিক সরবরাহ ব্যবস্থার জন্য এক দুঃস্বপ্ন। অন্যদিকে বাংলাদেশের আঞ্চলিক অবস্থানও দিল্লির জন্য কৌশলগত সংকট তৈরি করে। বঙ্গোপসাগরের গভীর সমুদ্র বন্দর, তুর্কি রাডার নেটওয়ার্ক ও চীনা প্রযুক্তি এখন ঢাকার প্রতিরক্ষা অবকাঠামোর অংশ। অর্থাৎ বাংলাদেশে কোনো সামরিক অভিযান মানেই দক্ষিণ এশিয়ার সমুদ্রপথে আন্তর্জাতিক প্রতিক্রিয়া। দ্য হিন্দুর এক রিপোর্টে এক অবসরপ্রাপ্ত ভারতীয় নৌ কর্মকর্তা বলেছিলেন, বাংলাদেশে আঘাত মানে চীন ও তুরস্কের সঙ্গে সংঘর্ষে জড়ানো। ভারতের জন্য এটা এক অসম যুদ্ধ হবে। এখন প্রশ্ন, তাহলে এই ইনভেশন তত্ত্ব বারবার কেন সামনে আসে? বিশ্লেষকরা বলছেন, এটি মূলত ভারতের অভ্যন্তরীণ রাজনীতির ফসল। সীমান্ত উত্তেজনা ও জাতীয়তাবাদের আবেগ ব্যবহার করে দেশীয় জনমতকে একত্র করার প্রচেষ্টা। বিশেষ করে নির্বাচনের আগে এমন বহিরাগত শত্রুর গল্প দিল্লির রাজনীতিতে নতুন কিছু নয়। তবে এর বিপরীতে বাংলাদেশ এখন এক কূটনৈতিক বাস্তবতা দাঁড় করিয়েছে। তারাও কারো বিরুদ্ধে নয়, কিন্তু নিজেদের রক্ষার সক্ষমতা অর্জনে দৃঢ় প্রতিজ্ঞ। এক ভারতীয় সাংবাদিক দ্য ওয়ারে লিখেছেন, বাংলাদেশ এখন আর 1971 সালের মতো নির্ভরশীল রাষ্ট্র নয়। তাদের প্রতিরক্ষা নীতি এখন আত্মনির্ভরতার ঘোষণা। ফলে ইনভেশন শব্দটি এখন ভারতীয় টেলিভিশনের রাজনৈতিক নাটক ছাড়া আর কিছু নয়। বাস্তব ময়দানে যুদ্ধের সম্ভাবনা শূন্যের কাছাকাছি। বরং এই উত্তেজনা দক্ষিণ এশিয়ার নতুন ভূ রাজনীতির প্রতিচ্ছবি, যেখানে ছোট রাষ্ট্রগুলোও নিজেদের স্বার্থে বড় শক্তিগুলোর ছায়া থেকে বেরিয়ে আসছে। দিল্লি যদি সত্যি এই পরিবর্তন বুঝতে ব্যর্থ হয়, তাহলে ইনভেশন নয়, তার নিজের প্রভাবই হবে পরবর্তী পতনের শুরু। চট্টগ্রামের দক্ষিণ উপকূলে ভোরের আলো ফোটার আগেই শুরু হয় মহড়া। নতুন তুর্কি রাডার সিস্টেম অনলাইনে যায়, চীনা J-10C টেক অফ করে আকাশে। আর নেভাল কমিউনিকেশন চ্যানেলে শোনা যায় এক সংক্ষিপ্ত কোড, স্টিল ডোম অ্যাক্টিভ। সমুদ্রের উপর দিয়ে বয়ে যায় নীল আলো, কিন্তু দূরের দিগন্তে কেউ একজন নিশ্চুপ দাঁড়িয়ে আছে। সে জানে দক্ষিণ এশিয়ার আকাশে যে ঢেউ উঠেছে তা আর থামবে না। কারণ এই রাতের পর বাংলাদেশ আর আগের দেশ নয়, এখন তার আকাশে ঝুলছে নতুন এক প্রতিরোধের প্রতিশ্রুতি। আর মাটির নিচে কাঁপছে পুরনো শক্তিগুলোর অহংকার। এক নতুন যুগ শুরু হয়েছে, নিঃশব্দ কিন্তু ভয়ঙ্করভাবে দৃঢ়। নয়াদিল্লির এক টিভি স্টুডিওতে রাতের অনুষ্ঠান শুরু হয়েছে। জাতীয় পতাকার ছায়ায় দাঁড়িয়ে আছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল GD বক্সি। তার চোখ জ্বলছে, কণ্ঠে উত্তেজনার রেশ। উপস্থাপক জোর গলায় বলেন, জেনারেল সাহেব, সত্যি কি আমাদের সেনাবাহিনী তুরস্কের যুদ্ধজাহাজ হ্যাক করেছে? বক্সি গর্জে ওঠেন, 3টা তুর্কি জাহাজের স্ক্রিনে বাজছিল কিশোর কুমারের গান। আমাদের ছেলেরা তাদের কমান্ড সিস্টেম নিয়ন্ত্রণে নিয়েছিল। স্টুডিওতে করতালি, দর্শকদের চোখে বিস্ময়। উপস্থাপক তালি দিয়ে বলেন, এই তো ভারতের শক্তি, নিউক্লিয়ার কনফিডেন্স। কিন্তু ক্যামেরার বাইরে স্টুডিওর আলো নিভে গেলে যে বাস্তবতা দাঁড়িয়ে থাকে তা একেবারেই ভিন্ন। সেই বাস্তবতায় ভারতের প্রতিরক্ষা বাজেট থেকে কেটে নেওয়া হয়েছে প্রায় 65 কোটি রুপি, অথচ দক্ষিণ এশিয়ার অন্য প্রান্তে ঢাকার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চলছে তুরস্কের প্রতিনিধিদের সঙ্গে গোপন বৈঠক। আলোচ্য বিষয় বাইরাক্তার TV-2 ড্রোন, T-129 অ্যাটাক হেলিকপ্টার এবং সাইপার লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম। এই দুই বিশ্বের মাঝে দাঁড়িয়ে আছে এক প্রশ্ন, কে এগিয়ে, কে বাস্তবে প্রস্তুত? 2010 সালের পরে তুরস্ক এক বৈপ্লবিক প্রতিরক্ষা যাত্রা শুরু করে। আনাদোলু শিপইয়ার্ড, রকেটসান, আসেলসান সহ বেশ কয়েকটি রাষ্ট্রীয় ও বেসরকারি প্রতিরক্ষা কোম্পানি দ্রুত এগিয়ে যেতে থাকে। 2023 সাল নাগাদ তুরস্কের প্রতিরক্ষা রপ্তানি পৌঁছে যায় $6 বিলিয়ন। এই রপ্তানির 25% এসেছে ড্রোন প্রযুক্তি থেকে। বাইরাক্তার TB-2 ড্রোন ইতিমধ্যেই ইউক্রেন, আজারবাইজান, লিবিয়া এবং সিরিয়ায় ব্যবহৃত হচ্ছে। এখন এটি ঢাকায় আসার প্রস্তুতিতে। বাংলাদেশের সঙ্গে চুক্তি অনুযায়ী প্রথম ধাপে আসবে 6টি ড্রোন। দ্বিতীয় ধাপে প্রযুক্তি স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এই ড্রোন শুধু নজরদারি নয়, গাইডেড মিসাইল বহনেও সক্ষম। এটির আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম শত্রু লক্ষ্যবস্তু শনাক্ত করে নিজে থেকেই সিদ্ধান্ত নিতে পারে, যা দক্ষিণ এশিয়ায় একেবারে নতুন ধারণা। T-129 হেলিকপ্টার হল আরেকটি চমক।
নাইট ভিশন, ইনফ্রারেড রকেট লঞ্চার সিস্টেম এবং কমব্যাট কমিউনিকেশন সবই রয়েছে এতে। প্রতিটি হেলিকপ্টারের দাম প্রায় $100 মিলিয়ন। প্রাথমিকভাবে 6টি আসছে বাংলাদেশে, কিন্তু পরিকল্পনা রয়েছে আরও 9টি হেলিকপ্টার কেনার। আর সবচেয়ে আলোচিত সিস্টেম সাইপার। এটি একটি লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম যা 150 কিলোমিটার পর্যন্ত আকাশে লক্ষ্যবস্তু ধ্বংসে সক্ষম। এটি মূলত ন্যাটো স্ট্যান্ডার্ডে তৈরি। তুরস্ক বলছে এটি পুরোপুরি ক্লিন রুম প্রযুক্তিতে বানানো, অর্থাৎ কোনরূপ আমদানি নির্ভরতা ছাড়াই। বাংলাদেশ এই সিস্টেমকে তার ফোর্স গোল 2030-এর অন্তর্ভুক্ত করেছে। এই বাস্তবতা ভারতের জন্য অস্বস্তিকর, কারণ শুধু পাকিস্তান নয়, এখন বাংলাদেশও তুরস্কের ঘনিষ্ঠ সামরিক সহযোগী হয়ে উঠছে। একদিকে ভূ রাজনীতি বদলাচ্ছে, অন্যদিকে ভারতের একচেটিয়া প্রভাব প্রশ্নবিদ্ধ হচ্ছে। 2021 সালে ভারত সরকার বাংলাদেশকে $500 মিলিয়ন লাইন অফ ক্রেডিট দেয় প্রতিরক্ষা পণ্য কেনার জন্য। উদ্দেশ্য ছিল বাংলাদেশ যেন শুধুমাত্র ভারতীয় প্রযুক্তি ও অস্ত্র কেনে। কিন্তু 3 বছরে এই লোন থেকে একটিও বড় চুক্তি হয়নি। শুধু একটি টাগবোট তৈরির কাজ শুরু হয়েছিল, তাও বন্ধ হয়ে যায়। বাংলাদেশ সেনাবাহিনীর অভ্যন্তরীণ তদন্তে দেখা যায় ভারতীয় কোম্পানিগুলোর তৈরি প্রযুক্তির মান আশানুরূপ নয়। তদুপরি দাম বেশি এবং প্রযুক্তি স্থানান্তরের কোনো ব্যবস্থা নেই। তখনই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। প্রতিরক্ষা পরিকল্পনায় আসে বৈচিত্র্যের নীতি। এক উৎসের উপর নির্ভরতা নয়, বরং চীন, তুরস্ক, ফ্রান্স সহ বিভিন্ন দেশের সঙ্গে সমঝোতা। তুরস্ক প্রথমেই জানিয়ে দেয়, আমরা শুধু অস্ত্র দেব না, প্রযুক্তিও শেয়ার করব। এই নীতিগত পরিবর্তন ভারতকে কৌশলগতভাবে চাপে ফেলে। তারা বুঝতে পারে বাংলাদেশ আর দিল্লির ছায়ায় থাকতে চায় না, বরং এখন নিজেদের স্বাধীন নীতি চাইছে। ঢাকায় চলমান ড্রোন ট্রেনিং এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নিচ্ছেন পাকিস্তানের স্পেশাল ফোর্স এবং তুরস্কের টেকনিক্যাল ইনস্ট্রাক্টররা। একই সাথে পাকিস্তানে স্থাপিত হচ্ছে যৌথ কমব্যাট ইউএভি সেন্টার। বাংলাদেশ সেখানে পর্যবেক্ষক পাঠিয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই প্রথম দক্ষিণ এশিয়ার মুসলিম রাষ্ট্রগুলো একটি সমন্বিত প্রতিরক্ষা কাঠামো গঠনের দিকে এগোচ্ছে। যদিও এটি আনুষ্ঠানিক নয়, তবুও কার্যকরী। চীন এই উদ্যোগে পরোক্ষ সহায়তা করছে, কারণ এই নেটওয়ার্ক ভারতকে ব্যালেন্স করতে সক্ষম। তুরস্ক চীন সম্পর্কও দিন দিন ঘনিষ্ঠ হচ্ছে। ভারতের টেলিভিশনে যুদ্ধ বাস্তবতার নয়, স্ক্রিপ্টের বিষয়। বক্সির মতো সাবেক সামরিক কর্মকর্তারা এখন হয়ে উঠেছেন ন্যাশনাল প্রোপাগান্ডার মুখ। স্টুডিওতে দাঁড়িয়ে ঘোষণা দেন, তুর্কি জাহাজ হ্যাক করে দিয়েছি। কিন্তু গ্রিক সিটি টাইমস, এআই মনিটর কিংবা টিআরটি ওয়ার্ল্ডের মতো মিডিয়াগুলো এমন কোনো ঘটনার সত্যতা পায়নি। তুরস্কও এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। ভারতের প্রখ্যাত সাংবাদিক রবিশ কুমার বলেন, যখন টিভি সত্যকে হ্যাক করে, তখন দর্শকের মস্তিষ্কই হয় যুদ্ধক্ষেত্র। এই স্টুডিও নির্ভর যুদ্ধেই ভারতীয় জনগণ ভাবছে তারা জিতে যাচ্ছে, অথচ বাস্তবে বাংলাদেশের সামরিক সক্ষমতা ও প্রযুক্তি অর্জন দিন দিন এগোচ্ছে বিনা শোরগোলে। রিপাবলিক টিভি, টাইমস নাও কিংবা জি নিউজ সবগুলোর প্রাইম টাইম অনুষ্ঠান যেন যুদ্ধের মহড়া। সঞ্চালকের কণ্ঠে গর্জন, পেছনে তেরঙ্গার ঝলকানি। সব মিলিয়ে দর্শক যেন ভুলে যায় বাস্তবতা। এই ভয়ভিত্তিক সাংবাদিকতা এখন হয়ে উঠেছে বিজেপির প্রধান রাজনৈতিক কৌশল। দেশপ্রেমের নাম করে তথ্য বিকৃত করে শত্রু তৈরি করে জনমত নিয়ন্ত্রণ করা হচ্ছে। যখন বাংলাদেশ বা তুরস্ক কোনো প্রতিরক্ষা চুক্তি করে, তখন ভারতীয় মিডিয়া বলে এটি ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র। অথচ প্রতিটি স্বাধীন দেশ তার নিজস্ব নিরাপত্তার জন্যই এসব করে, কিন্তু তার স্বীকার করা মানে নিজেদের দুর্বলতা মেনে নেওয়া। তাই প্রচারেই চলছে যুদ্ধ জয়ের কল্পকাহিনী। রাত নেমে এসেছে নয়াদিল্লির স্টুডিওতে। বক্সির চোখে বিজয়ের আলোর ঝলক। ক্যামেরা বন্ধ হচ্ছে। স্টুডিওর বাইরে নিঃশব্দ এক বাস্তবতা, যেখানে বাংলাদেশের নৌঘাটিতে নামছে T-129, আকাশে উঠছে বাইরাক্তার, আর বাংকারে বসানো হচ্ছে সাইপার ইউনিট। পাকিস্তান ও তুরস্ক যৌথভাবে একটি নতুন ড্রোন প্রস্তুত করছে, যার নাম সামসুন। বাংলাদেশের বিশেষজ্ঞরা সেই প্রকল্প পরিদর্শনে যাচ্ছেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনটা হচ্ছে চেতনাগত। বাংলাদেশের তরুণ অফিসাররা এখন বলছেন, আমরা আর অন্যের ছায়ায় থাকব না, নিজের আকাশ রক্ষা করব নিজের সিদ্ধান্তে। অন্যদিকে ভারতের টিভি এখনো বাজাচ্ছে সেই পুরনো গান, রূপ তেরা মাস্তানা। তবে ইতিহাস লেখে, বাস্তব গান নয়। আর সেই ইতিহাস দিল্লির স্টুডিওতে নয়, এখন দেখা হচ্ছে ঢাকার সদর দপ্তরে। ঢাকা ক্যান্টনমেন্টের উত্তর প্রান্তে যখন রাত নেমেছে, তখন আকাশটা কেমন যেন থমথমে। চারিদিকে ঘন কালো মেঘ, দূরে কোথাও বজ্রপাতের আলোয় আলোকিত হয় এক মুহূর্তের জন্য বিমানঘাটির ছায়ামূর্তি। কন্ট্রোল টাওয়ারের কাচের জানালায় প্রতিফলিত হচ্ছে লাল আলো। মনিটরে একটির পর একটি গ্রাফ। চীনের J-10C যুদ্ধবিমান, ইতালির রাফায়েল, পাকিস্তানের F-17 থান্ডার, প্রতিটির টেকনিক্যাল ডাটা ঝলকাচ্ছে স্ক্রিনে। বিমান বাহিনীর এক সিনিয়র অফিসার নীরবে দাঁড়িয়ে আছেন জানালার সামনে। বাইরে একদল তরুণ পাইলট রাতভর সিমুলেটর ট্রেনিংয়ে ব্যস্ত।
কিন্তু তার চোখে উদ্বেগ, কারণ জানেন শুধু যুদ্ধবিমান কেনা মানেই শক্তি নয়, বিমান ও পাইলট এই দুয়ের মধ্যে দূরত্ব যদি থাকে সেটাই সবচেয়ে ভয়ঙ্কর। তার পেছনে কেউ একজন ধীর গলায় বললেন, স্যার, পাইলটরা এখনো সাবসনিক ট্রেনারে ট্রেনিং নিচ্ছে, কিন্তু J-10C তো ম্যাক 2 গতিতে চলে। অফিসার নীরবে বললেন, একটা ভুল সিদ্ধান্ত। আকাশের উপরই নির্ভর করছে রাষ্ট্রের ভবিষ্যৎ। সেই মুহূর্তেই যেন দূরে কোথাও আকাশ কেঁপে উঠল, বাংলাদেশের নতুন এক অধ্যায়ের সূচনা হলো। অন্তর্বর্তী সরকারের ঘোষণাটি ছিল আকস্মিক, কিন্তু পরিকল্পনাটি বহু পুরনো। প্রায় $2.2 বিলিয়ন একটি মহাকাব্যিক সামরিক চুক্তি। চীনের কাছ থেকে প্রায় 20টি J-10C যুদ্ধবিমান ক্রয়ের সিদ্ধান্ত। এর আগে ইতালির সঙ্গে রাফায়েল চুক্তি এবং পাকিস্তানের সঙ্গে F-17 থান্ডার প্রকল্পের কথাবার্তাও চলছিল। বিশেষজ্ঞরা বলছেন এটি ফোর্সেস গোল 2030-র দ্বিতীয় পর্বের বাস্তব রূপ। কিন্তু প্রশ্ন একটাই, এই আধুনিক বিমানের সঙ্গে তাল মেলাতে পারবে কি আমাদের পাইলটরা? চীনের J-10C হল 4.5 প্রজন্মের যুদ্ধবিমান। অত্যাধুনিক AESA রাডার, ফ্লাই বাই ওয়্যার কন্ট্রোল সিস্টেম, গ্লাস ককপিট এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুটে সজ্জিত। কিন্তু বাংলাদেশ বিমান বাহিনীর বিদ্যমান প্রশিক্ষণ বিমানগুলো এখনও সাবসনিক, সর্বোচ্চ 700 থেকে 800 কিলোমিটার গতির। এক সামরিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আপনি যদি পাইলটকে 800 কিলোমিটার গতিতে ট্রেনিং দেন আর হাতে ধরিয়ে দেন 2600 কিলোমিটার গতির J-10C, সে আকাশে নয় মাটিতেই যুদ্ধ হারবে। এই বাস্তবতাই এখন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যুদ্ধবিমানের জগতে গতি মানেই জীবন। সাবসনিক ট্রেনারে ট্রেনিং নেওয়া পাইলটদের জন্য সুপারসনিক যানে ওঠা অনেকটা নদী থেকে হঠাৎ সাগরে ঝাঁপ দেওয়ার মতো। রাশিয়ার রিয়াক 130 ট্রেনার একসময় ছিল বাংলাদেশের গর্ব, কিন্তু সেটি তৈরি হয়েছিল রুশ যুদ্ধবিমান পরিচালনার জন্য, চীনা বিমানের জন্য নয়। এখন যেহেতু বাংলাদেশ চীনের প্ল্যাটফর্মে সরে যাচ্ছে, সেই প্রশিক্ষণও অচল হয়ে পড়েছে। যুদ্ধবিমানের ট্রেনিংয়ের 3টি ধাপ: বেসিক, অ্যাডভান্স এবং লিড ইন ফাইটার ট্রেনিং। প্রথম ধাপে ক্লেড ব্লিউ ট্রেনার যথেষ্ট, কিন্তু দ্বিতীয় ও তৃতীয় ধাপে প্রয়োজন সুপারসনিক ট্রেনার। এখানে আসে JL-10 ফ্যালকন বা L-15। এটি চীনের হংদু এভিয়েশন ইন্ডাস্ট্রির এক বিপ্লব। 4.5 ও পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান J-10C, J-20, J-35 সবগুলোর প্রশিক্ষণ একই প্ল্যাটফর্মে সম্পূর্ণ করা যায় এই বিমানের মাধ্যমে। চীনের সামরিক মুখপাত্র ইউ কিয়াং একবার বলেছিলেন, L-15 কেবল প্রশিক্ষণ বিমান নয়, এটি ভবিষ্যতের ফাইটার পাইলট তৈরির একমাত্র সেতুবন্ধন। 2025 সালের শুরুতে চীন বাংলাদেশের হাতে তুলে দেয় এক প্রস্তাব, 20টি J-10C'র সঙ্গে সমন্বিতভাবে আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থা ও JL-10 ফ্যালকন ট্রেনার সরবরাহের অফার। এই অফারের অন্তর্ভুক্ত ছিল সম্পূর্ণ সিমুলেশন নেটওয়ার্ক, ইলেকট্রনিক ওয়ারফেয়ার ল্যাব, ডিজিটাল ফ্লাইট ট্রেনিং সেন্টার এবং 20 বছরের পাইলট রোটেশন প্রোগ্রাম। বাংলাদেশের জন্য এটি শুধু প্রশিক্ষণ নয়, ভবিষ্যতের পঞ্চম প্রজন্মের বিমান যেমন J-35 পরিচালনার প্রস্তুতিও বটে। চীনের গ্লোবাল টাইমস এক প্রতিবেদনে লেখে, বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ যার হাতে এমন একটি প্যাকেজ অফার গেছে, যা একসাথে যুদ্ধবিমান ও প্রশিক্ষণ ব্যবস্থার যুগল সমন্বয়। এমন একটি অফার তুরস্ক 1980 সালে হারিয়েছিল। ইউরোফাইটার টাইফুন প্রকল্পে যুক্ত হওয়ার সুযোগ এসেছিল, কিন্তু যুক্তরাষ্ট্রের চাপের মুখে ফিরিয়ে দেয়। আজ তুরস্ক সেই একই বিমান কিনছে পশ্চিমাদের কাছ থেকে 2 দশক দেরিতে, বহুগুণ বেশি দামে। সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্যের সবচেয়ে সমৃদ্ধ বিমান শক্তি। তাদের হাতে রয়েছে 334টি যুদ্ধবিমান, 55টি F-16, 44টি মেরাজ 2000 এবং নতুন করে 80টি রাফায়েল অর্ডার করা হয়েছে ফ্রান্স থেকে। তবু তারা পশ্চিমা নয়, চীনা প্রশিক্ষণ বিমান বেছে নিয়েছে। চীন থেকে 32টি L-15 ট্রেনার অর্ডার করেছে UAE। এর মধ্যে 6টি ইতিমধ্যেই তাদের হাতে পৌঁছেছে। আল আরাবিয়াতে এক সামরিক বিশ্লেষক বলেন, চীনের L-15 হল নতুন শতাব্দীর ট্রেনার। এটি শুধু শেখায় না, মানসিকভাবে প্রস্তুত করে ভবিষ্যৎ যুদ্ধের জন্য। তাদের যুক্তি, আমেরিকার সঙ্গে সম্পর্ক থাকলেও প্রযুক্তি স্বাধীনতা রাখতে চায় আমিরাত, আর L-15 তাদের দেয় সেই স্বাধীনতা। বাংলাদেশে এখন সেই ক্রস রোডে দাঁড়িয়ে। চীনের সঙ্গে এই ট্রেনার চুক্তি মানে শুধু প্রযুক্তি নয়, স্বাধীন সামরিক সক্ষমতার দিকে যাত্রা। চীন এখন দক্ষিণ এশিয়ায় সামরিক সফট পাওয়ার বিস্তারে ব্যস্ত। ভারতকে ঘিরে 3 দিক থেকে টেকনোলজিক্যাল আর্ক তৈরি করছে পাকিস্তান, মিয়ানমার এবং বাংলাদেশ। ভারতের একাধিক প্রতিরক্ষা বিশ্লেষক এই চুক্তিকে বলছেন এয়ার এনসার্কেলমেন্ট ডক্ট্রিন। ইন্ডিয়া টুডের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের হাতে যদি J-10C আসে, তাহলে পূর্ব দিকের আকাশে ভারতের বিমান শক্তির এক ছত্র আধিপত্য থাকবে না। তাদের আরও দাবি, চীনের প্রশিক্ষণ প্যাকেজের ভেতরে রয়েছে তথ্য প্রযুক্তির গভীর সংযোগ। ভারতের এক সাবেক বিমান অধিনায়ক আশঙ্কা প্রকাশ করে বলেন,
প্রশিক্ষণ সিস্টেম মানে শুধু ফ্লাইট নয়, ডাটা, আর ডাটা মানে নিয়ন্ত্রণ। কিন্তু বাংলাদেশের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা এই আশঙ্কাকে রাজনৈতিক অপপ্রচার বলে উড়িয়ে দিয়েছেন। তাদের মতে, যে দেশ তার সার্বভৌম আকাশে অন্যের নিরাপত্তা নির্ভর করে সে দেশ স্বাধীন নয়। বাংলাদেশ সেই ভুল করবে না। চীনের নতুন প্রজন্মের যুদ্ধবিমান J-35, যার স্টেলথ ক্ষমতা এবং AES এর রাডারযুক্ত ফায়ার কন্ট্রোল সিস্টেম একে যুক্তরাষ্ট্রের F-35 এর প্রতিদ্বন্দ্বী করে তুলেছে। চীনা কূটনীতিকরা ইঙ্গিত দিয়েছেন, বাংলাদেশ যদি JL-10 প্রশিক্ষণ প্রোগ্রামে যুক্ত হয়, ভবিষ্যতে J-35 ক্রয়ের ক্ষেত্রেও অগ্রাধিকার পাবে। এর মানে বাংলাদেশের বিমান বাহিনী 20 বছরের মধ্যে দক্ষিণ এশিয়ার একমাত্র স্টেলথ রেডি বাহিনীতে পরিণত হতে পারে। বাংলাদেশ ইতিমধ্যেই কিল চেইন ইন্টিগ্রেশনের পরিকল্পনা শুরু করেছে। রাডার, AVX এবং কমান্ড সেন্টারের সমন্বয়ে এমন এক নেটওয়ার্ক যা 250 কিলোমিটার দূর থেকে শত্রু শনাক্ত করে তাৎক্ষণিক হামলা পরিচালনা করতে পারবে। এই সমন্বয়ের কেন্দ্রে থাকবে J-10C এবং তার মস্তিষ্ক হবে JL-10 প্রশিক্ষণ নেটওয়ার্ক। চীন অফার করেছে পুরো প্যাকেজ, যার মূল্য প্রায় $1 বিলিয়ন। এর সঙ্গে যুক্ত থাকবে ইলেকট্রনিক ওয়ারফেয়ার ট্রেনিং, কিল চেইন লজিস্টিক এবং ফ্লাইট টেস্ট সিমুলেশন। বাংলাদেশের বিমান বাহিনীর এক সিনিয়র কর্মকর্তা বলেন, এটি শুধু বিমান কেনা নয়, এটি যুদ্ধের নতুন ভাষা শেখা। রাত 2টা, কুর্মিটোলার এয়ারবেজের টেস্ট ফ্লাইটের প্রস্তুতি চলছে। একটি ছোট কালো ট্রেনার বিমান JL-10 ফ্যালকনের প্রোটোটাইপ আকাশে উঠতে প্রস্তুত। রানওয়ের পাশে দাঁড়িয়ে তরুণ পাইলট তন্ময় ফ্লাইট স্যুট ঠিক করছে। মুখে হালকা হাসি, কিন্তু চোখে অনিশ্চয়তার ছায়া। তার ট্রেনার মেজর রাশেদ চুপচাপ বললেন, এই বিমানটা শুধু ট্রেনার না, এটি বাংলাদেশের ভবিষ্যৎ। রানওয়ের বাতিগুলো জ্বলে উঠল, ইঞ্জিন গর্জে উঠল, শব্দে পুরো ঘাঁটি কেঁপে উঠল। দূরের টাওয়ারে লাল আলো জ্বলল, পারমিশন টু টেক অফ। বিমানটি মাটি ছাড়ল, রাতের আকাশে মিলে গেল তার নীলচে ধোঁয়া। রাডারে একটি মাত্র বিন্দু, ধীরে ধীরে ঊর্ধ্বগামী। হঠাৎই কন্ট্রোল রুমে সবাই নীরব। স্ক্রিনে দেখা যাচ্ছে বাংলাদেশের প্রথম সুপারসনিক ট্রেনার আকাশে পা রেখেছে। সেটি এখন দেশের ইতিহাসের নতুন অধ্যায়ের সূচনা করছে। কিন্তু সেই আকাশের নিচে নীরব এক প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। চীনের নকশা, ভারতের উদ্বেগ এবং বাংলাদেশের ভবিষ্যৎ। কন্ট্রোল রুমের ভেতরে এক কর্মকর্তা ধীরে বললেন, আমরা আকাশ জয় করতে চলেছি, কিন্তু এই নীল আকাশই কি একদিন যুদ্ধক্ষেত্র হয়ে উঠবে? বাইরে বজ্রপাত হলো। এক মুহূর্তের জন্য আকাশে আলোকিত হলো বাংলাদেশের পতাকা। তারপর আবার নিস্তব্ধতা, এক নিঃশব্দ ঝড় যা এখনো নামেনি।